মানে এই ধরনের ঘটনা বা এই ধরনের সিরিজ খুবই কম হয়, এবং এটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। কি বলছো? জল আনতে গেল, যেই সে জলটা আনতে গেল, তার ওই যে ব্যাগ থেকে একটা লোহার রড বার করে তার মাথায় মারল সজল। 15টা যে খুন, ধর্ষণ, মার সব করেছে, কোথাও না কোথাও বেঁচে যাচ্ছিল কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথা শুনে। কিন্তু লাস্টের কেসেও একটাই ভুল করে ফেলেছিল, মানে একটা কেসের জন্য ধরা পড়েছিল, একটা কেসের জন্য ওকে ধরা পড়েছিল। আমেরিকাতে সে আগে মহিলাদের গলা কাটতো, মাথা থেকে ধর আলাদা করতো, সেই মরা মহিলাদের মাথা, ঠিক আছে, নিজের যৌনাঙ্গে দিয়ে সেটাকে চষাতো। এরকমভাবে ফার্স্ট খুন করেছিল ওর নিজের মাকে। এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা কৌস্তব, মানে কি বলবো, এটার সাথে আমি ইনডিরেক্টলি কানেক্টেড। ক্লাস 8-এ পড়া একজন 16 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা, মানে জাস্ট এতটাই তাকে যৌন নির্যাতন করতো যে সে তোমার সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। বাট এর থেকেও নৃশংস একটা কেস রয়েছে যেটা ইন্ডিয়াতে হয়েছে। স্টোনম্যান হচ্ছে এমন একটা কেস, আফটার ফ্রিডম ইন্ডিয়ার ফার্স্ট সিরিয়াল কেস। এবং ভেরি মাচ ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে এখন অবধি স্টোনম্যানকে কিন্তু ধরা যায়নি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে থাকছেন অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্র। তার সাথে আমরা এমন বেশ কিছু বিষয়ে কথাবার্তা বলেছি যেগুলো সচরাচর আমরা আমাদের চ্যানেলে আলোচনা করি না। আপনারা বিভিন্ন কারণে কৌস্তবের আড্ডা বা কিউরিও ফাইটে বিভিন্ন ভয়ের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শুনেছেন, সেগুলো প্যারানর্মাল। বাট আজকের যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেগুলো অ্যাবনর্মাল। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান, এবং আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম এপিসোড কি আপনারা আরও চান, তাহলে ডেফিনেটলি আমি কিন্তু আরও এরকম ধরনের এপিসোড নিয়ে আসবো। একটা কথা বলি, আজকের এই যে এপিসোড, যারা নতুন দেখছেন, প্রথমবার কৌস্তবের আড্ডাতে এসেছেন বা আমাকে প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার ফার্স্ট এভার ক্রাইম পডকাস্টে। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্র। হ্যালো তামান, কেমন আছো? ভালো আছি ভাই, তোমরা সবাই ভালো আছো আশা করি। একদম, তোমাদের নতুন সেট আপ দেখে সত্যি খুব ভালো লাগছে। তোমার সাথে প্রায় 1 বছর পরে আবার দেখা হচ্ছে। বিষয়টা হচ্ছে তামান, আমরা এই চ্যানেলে বা আমি আমার কেরিয়ারে বিভিন্ন মানুষের লাইফে যে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স বলো, আমাদের এই হরর পডকাস্টের মাধ্যমে তুলে ধরেছি বা আমাদের পডকাস্টের মাধ্যমে তুলে ধরেছি। এই যে মানুষের জীবন রয়েছে, মানুষের জীবনের সব থেকে বড় ভয় অজানাকে কেন্দ্র করে, আর সব থেকে অজানা বিষয়টা হচ্ছে মানুষের মৃত্যু। আমরা প্রত্যেকেই কম বেশি নিজের মৃত্যুকে বা প্রিয়জনের মৃত্যুকে ভয় পাই। আর এই মৃত্যুটা যদি অস্বাভাবিক হয় তাহলে তো আর বলার কথাই থাকছে না। এই যে অস্বাভাবিক মৃত্যু রয়েছে, এই অস্বাভাবিক মৃত্যুটা যদি কোনো কারণে পেনফুল হয়ে দাঁড়ায়, সেটাও খুব ভয়ের একটা ব্যাপার। তুমি আমাকে চেনম্যানের ব্যাপারে বলছিলে, যে মাল্টিপল মধ্যে ইনভলভ ছিল। কি ঘটেছিল না ঘটেছিল একদম ইনিশিয়াল পর্যায় থেকে আমি জানতে চাই, কি হয়েছিল তামান? দেখো কৌস্তব, আমাদের এই ওকালতি করতে গিয়ে এমন এমন কিছু ঘটনা আমরা শুনি বা এমন এমন কিছু ঘটনা আমাদের অনেক সময় কোর্টের কাছে রিপ্রেজেন্ট করতে হয়, যেগুলো আমরা নিজেরা মানে ভাবলে আমাদের গায়ে কাঁটা দেয়। আচ্ছা, তার মধ্যে এই হচ্ছে তোমার চেনম্যানের একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে? এই ঘটনাটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে এর মানে ব্যাকগ্রাউন্ডটা কী কী আছে। চেনম্যানের ঘটনা অ্যাকচুয়ালি হচ্ছে টাইপ অফ তোমার নট অনলি তার সাথে নেক্রোফিলিয়া এবং তার সাথে হচ্ছে এটা এমন একটা ঘটনা যেগুলো খুব কম হয়তো কোর্টের কাছে আসে বা হয়তো এসে পৌঁছাতেও না। তাই জন্য কোর্ট যখন কোর্টের কাছে এটা বিচার্য যখন হয় ব্যাপারটা, কোর্ট এটাকে বলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। যখন জাজমেন্ট দিচ্ছে, ভার্ডিক্ট দিচ্ছে কোর্ট, তখন এই পার্টিকুলার ইনসিডেন্টটাকে বা
এটাকে কোড বলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, মানে বিরলের মধ্যে বিরলতম। মানে এই ধরনের ঘটনা বা এই ধরনের সিরিজ খুবই কম হয়, এবং এটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। কি বলছো? একদম। আমি এখানে দুটো জিনিস ঘটনাতে যাওয়ার আগে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই বিষয়টা কি, হয়তো অনেকেই জানে, বাট একদম আমি যেহেতু জিরো থেকে স্টার্ট করছি, কি সেটা আমাকে আগে বলো, তারপরে আমি জিজ্ঞাসা করবো নেক্রোফিলিয়ার ব্যাপারে। আচ্ছা, কি সেটা জানার জন্য আগে আমি ইনসিডেন্টটাতে আগে ঢুকি, ওকে, যে কি ঘটনাটা ঘটেছিল, তারপর তার ডেফিনেশনগুলোতে আমি আসছি। আগে আমি ঘটনাটা বলছি কি ঘটেছিল। ওকে ওকে। ধরো কৌস্তব, তুমি বাড়িতে আছো এমন সময় দুপুরবেলা, যখন মানে সবাই ঘুমাচ্ছে, বাঙালিরা তো খেয়ে দিয়ে তো দুপুরবেলা তো ঘুমায় জানো। ধরো তুমি বাড়িতে আসো, বা বাড়িতে মহিলা কেউ একা থাকে, বাড়ির মহিলারা, পুরুষরা সবাই তো দুপুরবেলা বাইরে কাজে যায়। তো বেছে বেছে ধরো এমন কোনো বাড়িকে টার্গেট করা হচ্ছে যেখানে মহিলারা, সেটা তোমার কম বয়সী মহিলা হতে পারে, 16 বছর থেকে শুরু মানে 16 বছর তোমার নাবালিকা থেকে শুরু করে 75 বছর বৃদ্ধা পর্যন্ত, এদেরকেও টার্গেট করা হয়েছে। ঠিক আছে, মানে কোনো এজটা কোনো ফ্যাক্টর করেনি এই কেসের ক্ষেত্রে। তো ধরো বেছে বেছে এরকম বাড়িগুলোকে টার্গেট করা যদি হয় যেখানে দুপুরবেলা কোনো ছেলে বা কোনো পুরুষ মানুষ থাকে না এবং বাড়ির মহিলারা একা থাকে, এবং দুপুরবেলা যখন আশেপাশে সবাই ঘুমাচ্ছে, কারণ বাঙালিরা তো ঘুমায় দুপুরের দিকে, তো ম্যাক্সিমামই তাই। আবার অনেকে বলবে যে না সবাই তো ঘুমায় না, ম্যাক্সিমামই তাই ঘুমায়। ঠিক আছে, কারণ ভাত খেয়ে তো ঘুম অবশ্যই পায়, দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম একটা হয়, জানো তুমি। তো বেছে বেছে ধরো এরকম বাড়িতে গিয়ে কেউ যদি বলে যে আমি তো আপনার বাড়ির মিটার চেক করতে এসেছি, বলে ওয়েল ড্রেসড একজন এলো, এসে হাতে কাগজপত্র নিয়ে এসে বললো যে আমি আপনার বাড়ির মিটার চেক করতে এসেছি। বাড়ির মা কাকিমারা স্বাভাবিক তো বাড়ি তো দরজা তো খুলে দেবে, দিয়ে বলো মিটারটা দেখবো, হয়তো স্বাভাবিক মিটারটা দেখতে গেল। মিটার যখন দেখতে গেল তখন বাড়ির মা বোনেরা বা মা কাকিমারা কি করে, জল খেতে চাইলে জল আনতে যায়, তো গিয়ে বলল যে আমি জল খেতে চাই, জল আনতে গেল। যেই সে জলটা আনতে গেল, তার ওই যে ব্যাগ থেকে একটা লোহার রড বার করে তার মাথায় মারল সজোরে। ঠিক তার কিছুক্ষণ পরে তার ব্যাগ থেকে একটা লোহার চেন বার করলো, গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করলো, এবং তারপরে এখানেই থামলো না, তারপরে তাকে ধর্ষণ করলো, মানে সেই মৃতদেহটাকে, ওই যে নেক্রোফিলিয়া, আসছি আমি আরো পরে। তারপরে বাড়িতে যত টাকা পয়সা সোনা দানা যা আছে নিয়ে সে কি করলো, চলে গেল, লুট করে নিয়ে চলে গেল। মানে আমি এইটুকু শুনে এটা বুঝতে পারছি শুধুমাত্র চুরি করা ডাকাতি করাটা ম্যাটার নয়, খুনটাও রয়েছে, ধর্ষণটাও রয়েছে একদম। এবং যত পরবর্তীকালে যত করেছে, প্রিলিমিনারিতে ওর কিন্তু টার্গেট ছিল শুধুমাত্র খুন করা এবং ওই টাকা পয়সা সোনা দানা এগুলোকে লুট করা। প্রথম 3টে খুনেতে তাই করেছিল। পরবর্তীকালে কি হয়, ওর মধ্যে এই যে নেক্রোফিলিয়া ব্যাপারটা কিন্তু ওর মধ্যে আসে। আজকে আমি যে চেইনম্যানের কথা বলছি, কেউ কেউ তাকে হয়তো মিটারম্যান বলেও জানে। খুব বেশি দিনকার আগেকার কথা বলছি না আমি, 2013 সালে, 13 সাল থেকে 2019 সাল, টোটালি 7 বছরে 15খানা অ্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়েছে তার নামে। আমি কথা বলছি কামরুজ্জামানের ব্যাপারে। কামরুজ্জামান বাইরের কোনো স্টেট নয়, আমাদের খোদ পশ্চিমবঙ্গে এটা হয়েছে। আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে কেন ওই সিরিজ হলো। ব্যাকগ্রাউন্ডটা যদি জানতে হয়, প্রথমে জানতে হবে ও জন্মেছিল হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, নর্মাল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছিল। বাবা এমনি নর্মাল লেবারের কাজ করতো। তো ছোটোবেলায় ও নিজের মাকে হারায়। মা মারা যাওয়ার পর বাবা কি করে, সেকেন্ড ম্যারেজ করে ওর যে সৎ মা যে আসে, সে কি করে কামরুজ্জামানের ওপর তোমার ফিজিক্যালি বা মেন্টালি বা টর্চার করতে থাকে। তারপরে তার বাবাও তার থেকে অনেকটা ডিট্যাচ হয়ে যায়, নতুন ফ্যামিলি, নতুন ওয়াইফ, তাকে নিয়ে জীবন কাটাতে থাকে। তো প্রথম যে ওর মনে যে মহিলাদের প্রতি যে আক্রোশটা জন্মায়, সেটা কিন্তু ওর ওই সেকেন্ড মাদার, সৎ মায়ের জন্য হয়। পরবর্তীতে ও একটা ভাঙাচোরা লোহা এইসবের ব্যবসা করতো, করার পরে ও বিয়ে করে। বিয়ের 1 মাসের মধ্যে ওর বউকে ছেড়ে চলে যায়, ফার্স্ট ওয়াইফ ওকে ছেড়ে চলে যায়। আচ্ছা। এবং বিয়ের 3 মাসের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দেয়।
তাহলে সেকেন্ড মহিলাদের প্রতি ওর যে ঘৃণা জন্মালো ওর ফার্স্ট ওয়াইফের থেকে। তাহলে ছোট থেকে নিয়ে এখনও অবধি ওর যে মহিলাদের প্রতি যে আর কি রাগ বা আক্রোশ যেটা, সেটা কিন্তু এই কারণে জন্মালো। পরবর্তীকালেও সেকেন্ড ম্যারেজ করে, তার মাঝখানে বহুবার ছোটোখাটো চুরি ডাকাতি, হ্যাঁ, এইসবের জন্য ও কিন্তু অনেকবার অ্যারেস্ট হয়েছিল। সেকেন্ড ম্যারেজ করে এবং তুমি জানলে অবাক হয়ে যাবে কৌস্তব, ওর 3টে ছেলে মেয়ে ছিল, 2টো ছেলে 1টা মেয়ে। হি ইজ এ ফ্যামিলি ম্যান, হি ওয়াজ এ ফ্যামিলি ম্যান। তারপরেও ফ্যামিলি ম্যান হয়েও তার ফ্যামিলি কিচ্ছু জানতে পারেনি যে ওর মধ্যে এইসব জিনিসগুলো ছিল। কি বলছো? একদম। আর একটা জিনিস বলে রাখি, ও কিন্তু খুব স্পিরিচুয়াল ছিল, ভীষণভাবে ও একজন অ্যাস্ট্রোলজারকে মানত। এবং ও যে এতগুলো সিরিয়াস করলো তারপরে যে ধরা পড়লো তার রিজনে ছিল সেই অ্যাস্ট্রোলজার। মানে কোথাও না কোথাও কি ও যে বেঁচে যাচ্ছিল, এই যে তোমার ধরো 15টা যে খুন ধর্ষণ সব করেছে, কোথাও না কোথাও বেঁচে যাচ্ছিল কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথা শুনে। আচ্ছা। এবং এই যে টাকা পয়সা লুট করা, এই যে মানে ফিনান্সিয়াল যে ওর যে উন্নতি, এগুলো কিন্তু এই অ্যাস্ট্রোলজার কথা মেনেই হচ্ছিল। এবং লাস্টে কিন্তু গিয়ে ধরা পড়লো কিন্তু সেই অ্যাস্ট্রোলজার কথা, মানে অ্যাস্ট্রোলজারটা ইনভলভ ছিল তার মধ্যে। ইনভলভ ছিল, মানে ইন দ্য সেন্স অ্যাস্ট্রোলজারই খুনের জন্য ইনভলভ ছিল না, বাট ওকে বলতো যে কি করলে ওকে কেউ মানে কোনো ক্ষতি করতে পারবে না, বা ওর ফিনান্সিয়াল কি করে ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটাও বলছি। বাট সে এইসব ব্যাপারগুলো জানতো না। আচ্ছা, ঠিক আছে। অ্যাস্ট্রোলজারই ওকে প্রথম বলে যে তুমি মুর্শিদাবাদ জেলা থেকে দূরে চলে যাও, তবে গিয়ে তোমার ফিনান্সিয়াল উন্নতি কিন্তু হবে। অ্যাস্ট্রোলজার এটাও বলে তুমি লাল জিনিসপত্র ব্যবহার করো, তাই জন্য ও একটা লাল বাইক এবং একটা লাল হেলমেট ব্যবহার করতো। ঘরের বাইরে একটা শৌচাগার বানাও, বা ঘর এই টাইমে তুমি এই দিকে মানে বাস্তুতে এইটা করো, তবে তোমার জীবন উন্নতি হবে, এগুলো সব কিন্তু ফলো করতো। হি ওয়াজ ভেরি মাচ স্পিরিচুয়াল। কিন্তু লাস্টে ধরা পড়লো কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথা শুনতে গিয়ে, সেটা আমি আসছি। আচ্ছা, এবার যেটা বলি, প্রথম ও যেটা তোমার সিরিয়াল শুরু করে 2013 সালে। 2013 সালে ও 3খানা এই সেম প্যাটার্নে তোমার রেপ অ্যান্ড মার্ডার করে, ধর্ষণ বা খুন করে। এই সেম প্যাটার্ন ফলো করে লোকের বাড়ি যেত মিটার চেক করার নাম করে, এবং ও যে ইনফরমেশানগুলো যে কার বাড়িতে দুপুরবেলা মানে কোনো মহিলা একা থাকে, এই ইনফরমেশানগুলো কীভাবে বার করতো জানো? লোকাল এরিয়াতে চায়ের দোকান বা ফলের দোকান এদের সাথে বসেও আড্ডা দিত, দিয়ে ও জানতে পারতো যে এই বাড়িতে এই টাইমে একা মহিলা একজন থাকে, সেটা বৃদ্ধ হতে পারে কম বয়সী হতে পারে, বাট মহিলারা এই টাইমে এই বাড়িতে একা থাকে, এবং সেইগুলোকেও বেছে বেছে টার্গেট করতো। এইভাবেও কী করলো, 2013 সালে তোমার 3টে ধর্ষণ এবং খুন করলো, করে যে টাকা পয়সা বা সোনা দানা যেগুলো চুরি করলো সেগুলো নিয়েও চলে গেল চেন্নাইতে। সেখানে গিয়েও রাজমিস্ত্রি কাজ করতো গা ঢাকা দেওয়ার জন্য। এত চালাক ছিল তোমার, এই যে টাকা পয়সা বা এই যে সোনা যেগুলো মানে কি চুরি করতো বা এগুলো নিত, সেগুলো কিন্তু কোথাও বিক্রি করতো না। সেগুলো 5টা সোনার দোকানে, পরবর্তীকালে জানা যায় 5টা সোনার দোকানেও বন্ধক দিয়েছিল, বন্ধক দিয়ে সেখান থেকে টাকা নিয়েছিল, বিক্রি কোথাও করেনি। বিক্রি করলে সেগুলো থেকে ওকে পুলিশ ইজিলি ধরতে পারতো, এবং এই বুদ্ধিটা ওকে ওই অ্যাস্ট্রোলজারই দিয়েছিল। বন্ধক রেখেছিল, সেই ক্ষেত্রেও ইনফরমেশনটা কেন পুলিশের কাছে যাবে না? কারণ বন্ধক রাখা সোনা তো সেটা তো বিক্রি হচ্ছে না, মানে ওটা যে সোনার দোকান সে নিজের মানে কাছে রেখে দিচ্ছে, সেটা কারো কাছে ডিসক্লোজ করে না, কারণ ইনলিগাল, বন্ধক দেওয়াটা হচ্ছে ইনলিগাল। আচ্ছা, তো সে কখনো ডিসক্লোজ করবে না, তার ব্যবসা, এটা অ্যাকচুয়ালি সুদের ব্যবসা, মানি লন্ডারিংয়ের ব্যবসা, সেগুলো ইনলিগাল আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, তো সেটা তো সোনার দোকানে এখনও এগুলো চলে, বাট তারা সেগুলো ডিসক্লোজ করে না। সেই বুদ্ধিটা ওকে দিয়েছিল কিন্তু অ্যাস্ট্রোলজার, যে তুমি যে সোনার দানা যা হোক কখনো বিক্রি করবে না, ও সেটা কিন্তু ফলো করতো, বাট বন্ধক রাখতো। ওকে, বন্ধক রেখে অনেক টাকা মানে ওখান থেকে পেয়েছিল, সেই দিয়ে নিজের বাড়ি করা এই করা চলতো জীবন দিয়ে। ও 2019 সালে আবার কি করলো, পর তোমার 7খানা এরম সেমভাবে মার্ডার করলো, ধর্ষণ এবং খুন করলো। করার পরে ও যেটা ভুল করেছিল, যেটা মানে আর কি, এতদিনেও কি করতো, আগে খুন করতো তারপরে ধর্ষণ করতো। এবার আমাকে একটা কথা বলো, 2013 পরে 2019 গিয়ে আবার ক্রাইম করে, মাঝখানে স্টপ পুরো না, মাঝখানে করতো, করে মানে আশেপাশে 2টো জায়গাকেও মেন টার্গেট করেছিল, হুগলি আর পূর্ব বর্ধমান, করে অন্য জায়গায় পালিয়ে যেত। আচ্ছা, ওখানে আর থাকতো না। এবং এর মাঝখানেও বহুবারও ওই টাকা পয়সা চুরি এইসবে ধরা পড়েছে, কিন্তু এই সিরিয়াল বা এইসবে কখনো কিন্তু কেউ ওকে ধরতে পারেনি। এবার আমাকে একটা কথা বলো, তুমি যেটা বলছিলে যে
আগের কেসগুলোতে ও হুম। নিজে আগে খুন করতো, আগে তারপর খুন ধর্ষণ। করতো, তারপর ধর্ষণ করতো, কিন্তু লাস্টের কেসেও একটাই ভুল করে ফেলেছিল। মানে একটা কেসের জন্যই ধরা পড়েছিল কি? একটা কেসের জন্য ওকে ধরা পড়েছিল, তারপর পরবর্তীকালে বাকি কেসগুলো হ্যাঁ, কি বেরিয়ে কেস? আসে। সেটা হচ্ছে একজন নাবালিকা বাড়িতে একা ছিল, ও তাকে আগে কি করেছে, ধর্ষণ করেছে। আচ্ছা, আগে ধর্ষণ করেছে, তার মাথায় রড দিয়ে মেরেছে, আঘাত করেছে, কিন্তু সে ধর্ষণ করে তাকে যখন ওই গলায় চেন দিয়েছে, যখন মানে আর কি খুন করতে যাবে, তখন তার পাশের বাড়ি থেকে একজন তাকে ডাকে। হুম, তখন ও কি করে, ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। এবং মাথায় যাওয়ার রড- সময় হ্যাঁ হুম। মাথায় রড দিয়ে মেরে, ঠিক আছে, সে আহত হয়েছিল, বাট সে কিন্তু বেঁচে ছিল, তারপর ধর্ষণ করে। তারপর ধর্ষণ করে। কিন্তু এতদিন কি করতো, আগে খুন করতো তারপর ধর্ষণ করতো, কিন্তু হুম। এইবারে এই নাবালিকার ক্ষেত্রে কিন্তু এইটা ও মানে ভুলটা করে ফেলেছিল, যার জন্য ধরাটা পড়লো। দিয়ে কি হয়, ও ডেকেছিল, তারপর কি হলো? দেখেছিল বাইরে ওর যে লাল, ওই যে বাইক বলেছিলাম, হুম হুম লাল বাইক, লাল হেলমেট ইউজ করতো, হুম হুম সেটা নিয়ে ও তখন ওখান থেকে পালিয়ে যায়। হুম হুম। এবং প্রতিবেশী একজন তাকে কিন্তু দেখে ফেলে, গাড়ির নাম্বার টাম্বার ওইভাবে দেখেনি, কিন্তু একজন লাল মানে আর কি বাইক চালায়, লাল হেলমেট পরে, সে বেরিয়ে গেছিল, মানে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি, সেটা কিন্তু পুলিশকে রিপোর্ট করে। এবং নাবালিকা যখনই তোমার আর কি ধর্ষণ হয়েছে, সেটা নিয়ে অনেক জানাজানি হয়ে গেছে, তোলপাড় হয়ে গেছে, এবং পরবর্তীকালে মেয়েটা কিন্তু মারা যায়, হসপিটালে ভর্তি হয়, এবং সেখানে কি কিন্তু হ্যাঁ মারা যায়। তখন পুলিশ তড়িঘড়ি খোঁজ করতে শুরু করে এই যে লাল বাইক আর লাল হেলমেট। ও যদি চাইতো, ও কিন্তু ওই লাল বাইকটা কিন্তু বিক্রি করে দিতে পারতো, বা লাল হেলমেটটা ইউজ করা বন্ধ করতে পারতো, কিন্তু ওই যে অ্যাস্ট্রোলজার বলেছে যে তুমি লাল হেলমেট এবং লাল বাইক ইউজ করবে। দিয়ে কি হয়, নাকা চেকিং শুরু করে পুলিশ, মানে ট্রাফিক গার্ড এদেরকে বলে দেয় যে লাল বাইক এবং লাল হেলমেট পরিহিত কোনো ব্যক্তিকে দেখলে যেন সঙ্গে সঙ্গে তাকে যেন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরকমই একটা তোমার একটা ক্রসিংয়ে, হুগলির একটা ক্রসিংয়ে অন্য লাল বাইককে ধরছিল, তখন ও সেটা দূর থেকে দেখতে পায়, এবং দেখতে পেয়ে স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজন সিভিক পুলিশ ব্যাপারটা দেখে ওকে গিয়ে কিন্তু মানে ধরে, এবং তারপরে জানা যায় যে হ্যাঁ ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বা ওর থেকে আরও তোমার ফরেন্সিক নিয়ে জানা যায় যে হ্যাঁ ওই হচ্ছে কামরুজ্জামানই হচ্ছে এবং মানে খুবই অবাক করা বিষয়, অ্যারেস্ট হওয়ার পর কিন্তু সব কিছু কিন্তু স্বীকার করে নেয়, এবং ওর মধ্যে কিন্তু কোনো অনুতাপ ছিল না। এটাই কি স্পেশালিটি? এটাই স্পেশালিটি। সিরিয়াল অ্যাকচুয়ালি কি ক্যারেক্টারিস্টিক্স হয় আমি আসছি, ঠিক আছে, তো ওর একদম ডিরেক্ট স্বীকার করে না যে হ্যাঁ আমি এই জিনিসগুলো করেছি, এবং কোর্ট আলটিমেটলি বলে দিস ইজ দ্য রিয়েলেস্ট অফ দ্য রিয়েলেস্ট ক্রাইম, এবং ওকে ফাঁসির সাজা দেয়। তো তারপর কোর্ট কী করে, সব কিছু সাক্ষ্য প্রমাণ নিয়ে দেখা যায় যে টোটাল 2খানা খুন এবং ধর্ষণ, 6টা হচ্ছে তোমার খুনের মামলা, এবং 7টা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের এবং সেক্সুয়াল অ্যাসল্টের মামলা ওর এগেনস্টে হয়, এবং সর্বশেষে ওকে দোষী প্রমাণ পাওয়া যায়, এবং তোমার ডিস্ট্রিক্ট কোর্ট কী করে ওর ফাঁসির সাজা দেয় 2020 সালে। আচ্ছা, তাহলে তারপরে কি হলো? তারপরে এখন ফাঁসি দিয়ে দাও? না, এটাই তো হচ্ছে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের একটা লুপহোল। হাইকোর্টে ওর বহু পিটিশন করে, অ্যাপিল করে, এবং এখনও ওর যাবজ্জীবনে আছে, এবং ওর যে ফাঁসির সাজা সেটাকে স্টে করা হয়। স্টে করা হয় কেন? হাইকোর্টে বিচারাধীন, মানে হাইকোর্ট যদি বলে যে ফাঁসি হবে এরপরে, তখন হবে? তখন হবে, বাট স্টিল এখনও অবধি কিন্তু ওর ফাঁসি হয়নি। মানে এই অ্যাপিল করতে করতে তো এরপর ধরো হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের গেল। অবশ্যই, এটা তো আমাদের জুডিশিয়ারি সিস্টেমের প্রসেস, এটাকে তো ওভারলুক করে যাওয়া যায় না। তারপরে আবার প্রেসিডেন্টের কাছেও যাওয়া যায়, যদি সুপ্রিম কোর্টও যদি ধরো তোমার ফাঁসির সাজা যদি বহালে রাখে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে তোমার মার্চে পিটিশন করা যায়, বাট স্টিল এখনও অবধি সে জেলের মধ্যেই আছে, জীবিত। জীবিত। ওকে, আমরা যেটা বুঝতে পারলাম, সিরিয়ালদের কিছু ট্রেটস হয়, এবং নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহের সাথে সাথে সঙ্গম যারা- করার ব্যাপারটা। একদম। এই যে সিরিয়াল, হুম, এই যে সিরিয়াল হয়ে উঠেছিল, হুম, সেটার কারণটা কি? তুমি দুটো কারণ বললে, একটা একদম। হচ্ছে সৎমা, হুম, প্রথম বউ, হুম, তারা একে ছেড়ে চলে যায়, হুম, এবং মহিলাদের প্রতি একটা হেট্রেট আসে। হুম। কি এমন ট্রিগার পয়েন্ট ছিল যার কারণে শুরু করলো? হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখো, ওর প্রথম ইন্টেনশন ছিল যে মহিলাদেরকে, ওপর তো একটা হেট্রেট ছিল, তার সাথে ওর ইন্টেনশন ছিল টাকা কামানো, কারণ ও আগে কিন্তু চুরির কেসে কিন্তু অনেকবার ধরা পড়েছে,
হুম তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো জিনিসই স্যাটিসফাই হয়ে যাচ্ছে। মহিলাদের ওপর ওর যে রাগটা, ওই চেইন, গলায় চেইন পেঁচিয়ে যে আর কি মারছে, তাহলে সেটা ওর একটা, তারা যে ছটফট করছে যন্ত্রণায়, তাহলে ও সেটা থেকেও একটা, ওর একটা স্যাটিসফ্যাকশান আসছে। আর তার সাথে তো সোনা দানা, টাকা পয়সা, চুরি, সেটা তো আছেই। তাহলে এই সিরিয়ালটা ও কিন্তু এই দুটো জিনিসকে স্যাটিসফাই করার জন্য করেছিল। সিরিয়াল এদের ট্রেটস কি, বৈশিষ্ট্য কি? দেখো, সিরিয়াল হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে, আমি একদম বেসিক থেকে বলছি। ফার্স্ট, তুমি দেখবে শিশুকালে, চাইল্ডহুডে, ধরো কারো চাইল্ডহুডে তার বাবা মা তাকে ঠিকঠাক, ধরো তার সাথে ভালোভাবে ট্রিট করতো না, তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো, ওকে, বা তার বাবা মায়ের বিচ্ছেদ, ছোটোবেলায় বাবা মা ধরো একে অপরের থেকে সেপারেট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তার সেইভাবে পরিচর্যা ঠিকঠাকভাবে হয় না। আচ্ছা, ছোটোবেলা তাকে ধরো কখনো কোনো যৌন নির্যাতন করা হলো, হয় অনেক সময়, ধরো অনেক তোমার ক্ষেত্রেই ওয়ার্ক হয়। প্লেসে, অনেক এরকম অনেক বহু ঘটনা আছে। তো এটা একটা রিজন হলো যে ছোটোবেলা, চাইল্ডহুডটাই ধরো, বা এমন পরিবেশে সে বড় হয়েছে যেখানে ধরো অ্যান্টি সোশ্যালরা থাকতো, বা নেশাগ্রস্ত অবস্থায় সে বড় হয়েছে, বা তার পরিবারের সবাই হয়তো নেশা করতো, সেরকম একটা বাজে পরিবেশে সে ধরো বড় হয়েছে, ঠিক আছে? তো শৈশব একটা, তো মানে শৈশবকাল কিন্তু একটা শিশুদের উপর একটা কিন্তু বড় এফেক্ট ফেলে, ওকে। সেকেন্ড হচ্ছে ASPD, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, এর হচ্ছে দুটো অ্যাসপেক্ট থাকে। ফার্স্ট হচ্ছে তোমার সাইকোপ্যাথ, সেকেন্ড হচ্ছে সোশিওপ্যাথ। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে, সাইকোপ্যাথ যারা হবে তারা অনেক ঠান্ডা মাথায় অনেক কিছু প্ল্যানিং করে কিন্তু এই ক্লিপগুলো করে, বা খুন বলো বা ধর্ষণ বলো, যেটাই হোক, তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় অনেক কিছু প্ল্যানিং করে এই জিনিসগুলো এক্সিকিউট করে। যেমন এই আগের যে ইনসিডেন্ট আমি যেটা বললাম, ওটা কিন্তু পিওর হচ্ছে তোমার সাইকোপ্যাথ। আচ্ছা আচ্ছা, সেকেন্ড হচ্ছে সোশিওপ্যাথ। সোশিওপ্যাথ হচ্ছে, দেখবে সে খুন করার সময় কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। একজন দেখবে খুন করতে গিয়ে খুব মজা পাচ্ছে, সে হচ্ছে তোমার হচ্ছে সাইকোপ্যাথ। আর যে হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়ে, মানে খুব রাগের বশে, ঠিক আছে, ক্রোধ আছে একটা মহিলাদের প্রতি, বা কারোর প্রতি একটা ক্রোধ আছে, সেই ধরনের দেখতে কাউকে গিয়ে সে খুন করছে বা ধর্ষণ করছে, বা সেই ধরনের লোকজনেদেরকে সহ্য করতে পারছে না, সেটা হচ্ছে তোমার সোশিওপ্যাথ। ধরো সাপোজ কারোর গার্লফ্রেন্ডের প্রতি বা ওয়াইফের প্রতি ধরো রাগ ছিল, তো সে সেই এজের মেয়েদেরকে টার্গেট করে তোমার আর কি খুন করছে বা ধর্ষণ, বা তার মতো দেখতে মেয়েদেরকে। একটা আমি মানে ঘটনা দেখেছিলাম, যে তার যে গার্লফ্রেন্ড, তার হচ্ছে গালেতে তিল ছিল, তো সে তিল থাকা যে কোনো আর কি মহিলাদেরকে আর কি খুন এবং ধর্ষণ করতো। তো এইটা হচ্ছে তোমার সোশিওপ্যাথ, একটা কোনো রাগ থেকে, একটা কোনো ক্রোধ থেকে, একটা কোনো ক্ষোভ থেকে গিয়ে সেই জিনিসগুলো করতো, ওকে। থার্ড হচ্ছে তোমার কৌস্তভ ফ্যান্টাসি, একটা নেশা, আচ্ছা, আমি শ্রেষ্ঠ, সুপিরিয়রিটি কমপ্লেক্স। সুপিরিয়রিটি কমপ্লেক্স। মানুষ হচ্ছে তুচ্ছ, ওরা কীট পতঙ্গ, একদিন তো সে মরবেই, তার থেকে আমি তাকে মারি, আমি ওদের থেকে উচ্চ পর্যায়ে পড়ি, কাউকে খুন করছি মানে আমি তার থেকে সুপিরিয়র, মানে আচ্ছা। নিজেকে অ্যাকচুয়ালি মানে দানব বা ওই কী বলবো, এরকম টাইপের একটা সুপিরিয়রিটি চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে। আচ্ছা, আর ফোর্থ হচ্ছে নিজের লোকজনের থেকে যারা আর কি তোমার ডিট্যাচ হয়ে যায়, ধরো কোনো দুর্ঘটনায়, বা এরকম কোনো একটা ইনসিডেন্ট ঘটলো যে তার প্রিয়জন তার থেকে সরে গেল, মারা গেল, সে পুরো পৃথিবীতে একা, তার কাছে এগুলোর ফ্যাক্টর করে না, সে তখন অন্য কারোর ফ্যামিলিকে পছন্দ করে না বা সহ্য করতে পারে না। আমার ফ্যামিলি নেই, তাহলে ওর ফ্যামিলি আছে, ও এত খুশিতে আছে, এত আনন্দে আছে, তাহলে চলো ওর ফ্যামিলিকে আমি টার্গেট করি, ওকে। আচ্ছা, লাস্ট বলবো, এটা হচ্ছে তোমার কেমিক্যাল ইমব্যালেন্স, হরমোনাল। হরমোনাল ইমব্যালেন্স। যেমন হচ্ছে আমাদের শরীরে অ্যামিগোডালা, আর হচ্ছে ফ্রন্টাল তোমার কর্টেক্স যেটা থাকে, অ্যামিগোডালা আর ফ্রন্টাল কর্টেক্স, সেখানে হরমোনের ডিসব্যালেন্সের জন্য কি হয়, এই যে বিচার বিবেচনা করার যে আর কি তোমার যে ক্ষমতাটা, যে আমি এই কাজটা করছি এটা ঠিক করছি না, বা এই কাজটা যে আমি করছি এটা ভুল করছি, এটা করা উচিত না, এই যে মানে ভারসাম্যটা, এটা তার নষ্ট হয়ে যায়। মানে সে কি ঠিক করছে কি ভুল করছে সেটা সে আর ডিটারমাইন করতে মানে পারে না, কোনো মরাল ভ্যালুই নেই, থাকে না, মরাল ভ্যালুটাই নষ্ট হয়ে যায়, ওকে। তো এই ক্ষেত্রে অনেক সময় হয়। আর আমি একটা স্পেশাল রিজন বলবো, যেটা আজকাল খুব মানে বেশি হচ্ছে, তুমি দেখবে কৌস্তব, আজকাল অনেকেই বা সিরিয়াল, এদের নিয়ে অনেক সিনেমা বানানো হচ্ছে, অনেক কিছু রয়েছে, মাইন্ড হান্টার, হ্যাঁ, অনেক কিছু, এদের তোমার বায়োগ্রাফি বানানো হচ্ছে, ড্যামহার। হ্যাঁ,
একদম। তো এতে কি হয়, এই ধরনের যাদের আর কি মানে চিন্তা ভাবনা আছে, টেন্ডেন্সি আছে, তারা কিন্তু এতে কিন্তু আরো অনুপ্রাণিত হয়। এটা ভাবিনি কিন্তু কখনো আমি। এটা মানে আমি অনেক অনেক ধরনের ঘটনা দেখে ভেবেছি যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনফ্লুয়েন্স করে। আজকে দেখো পুষ্পা সিনেমা বেরিয়েছে, সেটা দেখে লোকে চাইছে যে আমি পুষ্পা হব, ডন হব, লালচন্দনের বিজনেস করব, এসব কিন্তু চিন্তাভাবনা করছে। ইট ইজ আ ফ্যাক্ট। কারণ সিনেমা মানুষের মনে কিন্তু একটা খুব ভাইটাল, বা নট অনলি সিনেমা, একটা সংবাদ মাধ্যম বা মিডিয়া যেটাকে বলি, মানুষের মাইন্ডে কিন্তু একটা বড় সড়ো ইম্প্যাক্ট ফেলে। তো সেদিকে দেখতে গেলে এদেরকে তারা হিরো ভাবছে। আজকে কিন্তু পুষ্পাকে কিন্তু অনেকে হিরো ভাব। অ্যাকচুয়ালি আমাদের আদর্শ হওয়া উচিত কিন্তু স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, নেতাজি, হোয়াট এভার মেবি, ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের। কিন্তু তাদের ওপর যত না সিনেমা হয়, এসব তোমার অ্যান্টি সোশ্যাল, এসব মানে আর কি তোমার কি বলো, মাফিয়া, এদের ওপর আজকাল বেশি সিনেমা হচ্ছে। তো এরা নিজেদেরকে এইগুলো দেখে ইনফ্লুয়েন্স হয়। তো এইটাও কিন্তু একটা টাইপ অফ মানে সাইকোপ্যাথ হওয়ার কিন্তু তোমার একটা রিজন বলতে পারো, বা হোয়াট এভার মেবি তুমি যেটা বলো, সেটা কিন্তু এই ধরনের ঘটনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হয় মানুষ। এবার একটা জিনিস আমি নিজে যখন এগুলো নিয়ে স্টাডি করেছি, শুধুমাত্র স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল বা তান্ত্রিক বলো বা হররের ওপর বিষয় নিয়েই তো পড়াশোনা করি না, এইসব বিষয়েও একটা খুব ইন্টারেস্ট রয়েছে আমার। এবং সেই বিষয়ে যখন আমি স্টাডি করেছি, আমি দেখতে পেয়েছি একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন অনুযায়ী খুনগুলো হয়। যেমন আমেরিকাতে রয়েছিল জোড, ঠিক আছে। ইভেন আর একজন ছিল আমেরিকাতে, সে আগে মহিলাদের গলা কাটতো, মাথা থেকে ধর আলাদা করতো, এবং সেই মরা মহিলাদের মাথা, ঠিক আছে, নিজের যৌনাঙ্গে দিয়ে সেটাকে চষাতো, বেসিক্যালি ব্লো জব দিত। অ্যান্ড মানে সেটা আমার বিশাল ডিস্টার্বিং লেগেছিল, মানে ডিস্টার্বিং মানে, অ্যান্ড এই ব্যাপারটা আমি রিলেটও করতে পারছি, ওর মায়ের থেকে এসেছিল। এরকমভাবে ফার্স্ট খুন করেছিল ওর নিজের মাকে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এদের খুনগুলোর মধ্যে একটা প্যাটার্ন থাকে। তোমার কি মনে হয় এই প্যাটার্নগুলো চেঞ্জ করে না কেন? দেখো এই প্যাটার্নগুলো সিগনেচার ছেড়ে, যেমন তোমার কোনো ধরো আর্টিস্ট কি করে, তোমার কোনো ড্রয়িং বানালে তারপর একটা সিগনেচার দিয়ে যায় না, আর তার থেকে বড় কথা হচ্ছে ও ওপেন চ্যালেঞ্জ করে যে এটা আমি করেছি। তোমার ক্ষমতা থাকলে পুলিশ ডিপার্টমেন্টকে তুমি আমাকে খুঁজে বার করো। এটা কি একটা ইগো ব্যাপার চলে আসে? ইগো ব্যাপার চলে তো অবশ্যই আসে, যে আমি ওই যে বললাম সুপিরিয়রিটি, নিজেকে ভগবান ভাবে যে আমি করেছি, আমি সুপিরিয়র, তুমি আমি খুঁজে বার। ওই জন্য ওই যে যখন ওরা ধরা পড়ে বা অ্যারেস্ট হয়, ওদের মধ্যে সামান্যটুকু রিগ্রেট থাকে না। ওই যে বললাম তোমার কামরুজ্জামানের ঘটনাটা যেটা বললাম, অ্যারেস্ট করার পরও কোনো রিগ্রেট ছিল না নিজের মধ্যে। মানে আমি জাস্ট ভাবি, যখন এই মানুষগুলোকে মারে, খুন করে, এরা তো অবভিয়াসলি প্রতিরোধ করার চেষ্টা করে বা চেল্লায়, ওটাই তাদের মজা। আমি মানে এটা জানি না ওপেনলি বলা উচিত হবে কি হবে না। আমি একটু সিরিয়াসের সাথে একবার তোমার জেলে গেছিলাম ভিজিট করতে একটা অন্য কেসের মানে ক্ষেত্রে। তো তখন একজন সিরিয়াস ছিল, তো তাদের থেকে জানতে পারি, মানে হয় না জেলের ভেতরে যারা থাকে সবার সাথেই সবার কথা হয়। তো পরবর্তীকালে সে যখন ছাড়া পায়, আমার যে মানে আর কি ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, তো সে ওই সিরিয়াস খুব ক্লোজ ছিল, কথাবার্তা হয়েছিল। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে এগুলো ওরা করে কেন। একটা খুব মানে খুব একটা ওর একটা এক্সাম্পল দিয়েছিল, বলছে ধরো কিছু জন হয় মাছ ধরার নেশা থাকে, তো তো ওই যে মাছটা যখন জল থেকে তুললো, মাছটা যে ছটপট করছে, ঠিক আছে, সেটা দেখে যে মানুষের মানে যারা আর কি ফিশিং করে তাদের মধ্যে একটা আনন্দ কাজ করে। অনেকে দেখবে মানে শুনতে একটু অড লাগবে, অনেকে মশা মারতে ভালোবাসে, ওই যে মশা মারার ব্যাট হয় না, মানে এটা কিন্তু মানে ফ্যাক্ট, মানে তোমার অডিয়েন্স রিলেট করতে পারবে। তো এই ধরনের আনন্দ ওরা পায় হচ্ছে কাউকেই ছটপট করতে দেখে, বা তাকে এরকম মানে খুন করার সময় সেটা যে যন্ত্রণা ছটপট করছে সেটা দেখে তারা সেই আনন্দটা পায়। বুঝি না কিভাবে, মানে তাদের লেভেলটা অনেকটা আপ। মানে একটা মানুষ ফিশিং যারা করে তারা ওই মাছকে দেখে ওই যে আনন্দটা পায়, যারা ধরো ওই যে ঘটনাটা বললাম যে মশা মারার ব্যাট, যারা দেখবে ব্যাট নিয়ে দেখবে ছোটে কোথায় মশা আছে দেখার জন্য। বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, মানে তারা একবার ময়দানে গেছিল, মানে ব্যাগে করে মশা মারার ব্যাটটা নিয়ে গেছিল, কারণ মাথার উপরে মশা ঝাঁকঝাঁক করে করে। আমি জাস্ট দেখছি যে টিপে জাস্ট মারছে, ওই আওয়াজটাতে তারা একটা আনন্দ পায়। আচ্ছা, সেকেন্ড ইনসিডেন্টটা হচ্ছে মানে খুবই ইন্টারেস্টিং। সেকেন্ড এই ধরনের সিরিজ অল ওভার ইন্ডিয়াতে তো খুব কমই হয়েছে। মানে এটাও টাইপ অফ তুমি বলতে পারো রিয়ারেস্ট অফ দ্য রিয়ার
ক্রাইম। এক্ষেত্রে কি করতো তোমার, এটা একটা কর্ণাটকের ঘটনা বলছি আমি, এই ক্ষেত্রে কি করতো 25 থেকে 35 বছরের মহিলাদেরকে টার্গেট করা হতো। কিভাবে টার্গেট করা হতো, যারা ধরো জীবনে খুবই ডিপ্রেসড, জীবনে ধরো ব্রেকআপ হয়েছে বা ফিনান্সিয়াল প্রবলেম চলছে, চাকরি বাকরি খুঁজছে, ওকে, বা বিয়ে দিতে পারছে না বাবা মা, এই ধরনের মেয়েদেরকে কিন্তু টার্গেট করা হতো এই কেসেতে। কিভাবে করতো সেটা আসি। এই কেসের যে হচ্ছে অ্যাকিউজড, সে ছিল একজন তোমার স্কুল টিচার। তো সরকারি চাকরির প্রতি তো মানে এটা তো বরাবরেরই ব্যাপার, এটা বলছি 2009 সালের ঘটনা। তো সরকারি চাকরির প্রতি তো বরাবরই মেয়েদের একটা মানে বোঝোই যা হয় আর কি, একটা অ্যাট্রাকশন একটা তো থাকেই। তো এইটাকে কাজে লাগিয়ে কিন্তু এ কি করেছিল, 20 জন এরকম মহিলাকে কিন্তু তোমার খুন করেছিল। 20 জন কি করতো, আগে ইনসিডেন্টটা বলি। যে সকল মেয়েদের ধরো জীবনে ধরো ফিনান্সিয়াল প্রবলেম আছে বা ফ্যামিলিতে প্রবলেম আছে, পরিবার পণের জন্য বিয়ে দিতে পারছে না, ঠিক আছে, তো তারা কি করতো, ম্যাট্রিমোনিয়াল বিভিন্ন ওখানে তোমার অফিসে তারা নিজেদের ডিটেলস জমা করতো, সেইখান থেকেও ইনফরমেশনগুলো কালেক্ট করে তাদের সাথে প্রথমে বন্ধুত্ব করতো। এই যে স্কুল টিচারের কথা বলছি, বন্ধুত্ব করে তাদেরকে এইটা বোঝাতো যে তোমার জীবনে কোনো সমস্যা হবে না, সব সমস্যা আমি সলভ করে দেবো, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করা, ফ্যামিলির প্রবলেম সলভ করা এবং তাদেরকে আশ্বাস দেওয়া যে আমি পণ ছাড়া তোমাকে বিয়ে করব। এই যে সিরিয়াল কিলারের কথা বলছি, দেখতে শুনতে ভালো এবং ভালো একজন স্কুল টিচার ছিল, এবং সেটা দেখে যথারীতি মহিলারা কিন্তু কনভিন্সড হয়ে যেত। এবং কনভিন্সড হয়ে শেষে ও কী করতো, যে দেখো তোমার বাড়ি থেকে বিয়ে দিতে সমস্যা হচ্ছে, হচ্ছে, তো এক কাজ করো, তুমি আমার সাথে বাড়ি থেকে তোমার যাবতীয় জিনিসপত্র, গয়নাগাটি, টাকা পয়সা যতটুকু যা আছে সেসব নিয়ে আমার সাথে চলে চলো। বিশাল লেভেলে ম্যানিপুলেট করতো একদম। এবং মহিলারা কি করতো, সে সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতো। মানে লজিক্যালি কোনো সেন্স হচ্ছে না ব্যাপারটা। একদম। ও একটা জিনিসই বলতো যে দেখো তোমার বাড়িতে তোমাকে এইভাবে টর্চার করছে, তোমার বাড়িতে এত প্রবলেম আছে, এখানে থেকো না, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে অন্য কোথাও একটা সরকারি চাকরি করছে, সে পালিয়ে যাওয়ার কথা বলবেই বা কেন? পালিয়ে যাওয়ার কথা তাদেরকে বলতো, সেটাই তো বলছি। হ্যাঁ, তাদেরকে বলতো যে আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো, ওকে, বা দূরে গিয়ে বিয়ে করে আবার আমরা ফিরে আসবো। পালিয়ে যাওয়া মানে ইন দ্য সেন্স পালিয়ে গিয়ে বিয়ে করা, মানে পালিয়ে গিয়ে অন্য কোথাও চলে যাওয়া না, ওকে, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, তাতে টাকা পয়সা অনেক বেঁচে যাবে। তো তাদেরকে কোনো বাস স্ট্যান্ডে রাখতো, আমি সেসব মানে ডিটেলস অতটা রিভিল করছি না। এবং সেখানে যে সকল সস্তার হোটেল মানে থাকে না, মানে এখন যেগুলো আর কি তোমার আর কি ওই হোটেল, তখন তো সব ছিল না, সস্তার কিছু হোটেল থাকতো, তো সেইখানে রাত কাটাতো। এবং প্রত্যেকজনের সাথে রাতে কি করতো, ফিজিক্যালি তোমার আর কি শারীরিক ইন্টিমেট হতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। হওয়ার পরে কি করতো, পরের দিন তাকে বলতো যে একটা এটা হচ্ছে তোমার ওই যে আইপিল বা গর্ভনিরোধক যে সকল আর কি তোমার ট্যাবলেটসগুলো হয় সেগুলো দিত, দিয়ে বলতো যে তুমি পাবলিক টয়লেটে তাদেরকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো যে তুমি এটা খেয়ে নাও, হোটেলে করতো না কিন্তু পাবলিক টয়লেটে নিয়ে যেত, যে হ্যাঁ টয়লেটে গিয়ে খেতে বলতে, এবার তুমি জিজ্ঞেস করো টয়লেটে গিয়ে কেন খাবে, সে তো বাসে বসেও খেতে পারে, তাদেরকে এটা বলতো যে এইটা খেলে তোমার মাথা ঘুরতে পারে, যেহেতু খালি পেটে আছো বা এইগুলো খেলে ওভারডোজের জন্য মাথা ঘুরতে পারে, তো সুতরাং বমি পেতে পারে, মাথা ঘুরতে পারে এবং বমি পেতে পারে, তাই জন্য তুমি ওয়াশরুমে গিয়েই এটা খাও বলে পাবলিক ওয়াশরুমে তাকে ওটা খেতে দিত এবং বাইরে থেকে দরজাটা লক করে দিত। এবং ওই যে গর্ভনিরোধক যে বড়ি, সেটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সাইনাইড, পটাশিয়াম সাইনাইড, এক্স্যাক্টলি। কি বলছো? একদম। এবং সেটা খেয়ে সে রীতিমতো মারা যেত, এবং দরজা তোমার ভেতর থেকে বন্ধ, তাকে বলতো যে দরজা বন্ধ করে এটা খাও কারণ তোমার বমি পেতে পারে, ওকে, এবং বাইরে থেকে তখন দরজাটা খুলে দিত, দিয়ে ওটা ভেতর থেকে বন্ধ। পুলিশ এসে কি ভাবতো যে তাদের জীবনে অলরেডি অনেক প্রবলেম ছিল, ও এরকম মহিলাদেরকেই টার্গেট করতো যাদের জীবনে প্রচুর প্রবলেম, তো পুলিশ ভাবতো যে প্রবলেমের জন্য সুইসাইড করে নিয়েছে এবং আত্মহত্যা করেছে। এবং ও কী করতো, ওই যে টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সেগুলো সব নিয়ে চলে যেত। এবার ও এটা কেন করতো, তার কারণ হচ্ছে ওর যে ফার্স্ট ওয়াইফ ছিল সে ওকে ছেড়ে চলে যায়, তারপর থেকে ওই যে প্রেম ভালোবাসা এইসবের প্রতি ওর একটা বিতৃষ্ণা জন্মায়,
এবং ও এইটাকেই মানে আর কি হাতিয়ার বানিয়ে এই সকল নিডি মহিলাদেরকে কিন্তু প্রেমের জালে ফাঁসাতো। এইভাবে ও 20 জনকে তোমার পরপর এইভাবে তোমার খুন করে এবং শারীরিক সম্পর্ক করে তাদের সাথে। ধরা পড়লো 2009 সালে অনিতা কেসে। অনিতা এমন একটা মেয়ে ছিল যে কি করেছিল, এই পুরো জিনিসটা ধরে ফেলেছিল এবং এতজনকে যে ও আর কি খুন এবং ধর্ষণ করেছে সকলের নাম্বার কি ছিল অনিতার ফোনেতে সেভ ছিল। অনিতা কে ছিল বেসিক্যালি? অনিতা ও একজন শিকার ছিল লাস্ট, যাকে ও আর কি তোমার খুন এবং ধর্ষণ করেছে। এবার তাদের নাম্বার মানে বুঝতে পারলো কি করে? ও ব্যাপারটা কোনোভাবে একটা ওর ফোন টোন ঘেঁটে কিছুভাবে ও ব্যাপারটা একটা তোমার জানতে পেরে গেছিল যে এর আগেও বহু মহিলার সাথে এরকম জিনিসটা করেছে। ওকে, এবং অনিতা এই ব্যাপারটা নিয়ে তোমার আর কি রিসার্চ করছিল বা তদন্ত করছিল নিজে, এবং সেটা কোনোভাবে এ জানতে পেরে গেছিল। কিন্তু অনিতা এইটা বুঝতে পারেনি যে ওই সায়ানাইডটা তোমার আর কি ওই গর্ভনিরোধক বুড়ির মধ্যেও রাখে, এবং অনিতাও তোমার আর কি মারা যায়। তারপরে পুলিশ কি করে, আচ্ছা এইটা কিন্তু কর্ণাটকের বিভিন্ন জেলার মধ্যে করছিল, এবং পুলিশ কিন্তু যেহেতু তোমার পুলিশ স্টেশনগুলো অন্য অন্য ছিল, পুলিশ কিন্তু একটার সাথে অন্যটা লিঙ্ক করতে পারেনি। মানে আমাদের পুলিশ ব্যবস্থা এতটাই নিষ্ক্রিয় যে মানে একটা থানার সাথে অন্য থানার যে লিঙ্ক আপ করে যদি ব্যাপারগুলো যদি দেখতো যে একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে, তাহলে কিন্তু একে কিন্তু অনেক আগেই হয়তো অ্যারেস্ট করে ফেলতে পারতো। কিন্তু ওই পুলিশের নিষ্ক্রিয়তা যখন জানতে পারলো, তখন যখন আর কি তদন্ত শুরু করলো, তখন অনিতার ফোনটা তোমার পেলো একজন যার কাছে, তার থেকে মোহনের তোমার ডিটেলসটা পেলো। ওর পুরো নাম ছিল তোমার মোহন কুমার বিবেকানন্দ। ওকে, মানে বিবেকানন্দ নামে, যাই হোক হতে পারে মেবি। কিন্তু ও যে স্কুল টিচার ছিল, ও যে শিক্ষক ছিল, ওর কিন্তু ইমেজটা কিন্তু খুব ভালো ছিল। মানে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যারা আর কি এ ধরনের হিউজ সিরিয়াল কিলিং করে তাদের কিন্তু তোমার সোশ্যাল কিন্তু ইমেজ কিন্তু খুব ভালো থাকে। মানে তুমি দেখে কিন্তু তাদেরকে বুঝতে পারবে না, বা ভালো না থাকলেও তাদের অন্তত কোনো ব্যাকগ্রাউন্ডে তুমি এই ধরনের জিনিস পাবে না, পেলে তো তাকে অ্যারেস্ট করা তো অনেক সুবিধা হবে। তো যাই হোক, অনিতার ফোনটা যার কাছ থেকে রিকভার করলো, তো জানতে পারে যে মোহন তাকে ওই ফোনটা বিক্রি করেছিল। দিয়ে মোহনকে তখন জিজ্ঞাসাবাদ করতে এই পুরো ঘটনাগুলো তখন সামনে এলো। বুঝলাম না লাস্টের পোরশনটা। মানে অনিতার ফোনটা যার কাছ থেকে রিকভার করলো, সে আর কি মানে ফোনটা অনিতার ফোনটা একজনকে বিক্রি করেছিল। আচ্ছা। এবং পুলিশ অনিতার ফোনটা তার থেকে রিকভার করে, তার থ্রু দিয়ে পুলিশ কি করে তোমার মোহনের সন্ধান পায়, এবং দিয়ে তাকে প্রথমে যখন জিজ্ঞাসাবাদ করে সে কিন্তু বলতে চায়নি। পরবর্তীকালে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে সব কিছু সাক্ষ্য প্রমাণ পেলো, তখন ব্যাপারটা জানতে পারলো। নাহলে এতদিন পুলিশ কি ভাবছিল যে যারা আর কি তোমার আর কি মানে অ্যাকচুয়ালি যাদেরকে আর কি ও খুন করছে তাদের এমনভাবেই সিনারিওটাকে রিপ্রেজেন্ট করছে যে তারা সুইসাইড করেছে, দরজা ভেতর থেকে বন্ধ, তোমার সাইনাইড খেয়ে শরীরে বডিতে সাইনাইড পাওয়া যাচ্ছে, তাদের জীবনে অলরেডি অনেক স্ট্রেস, তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। ওকে, তো পুলিশ কি ভাববে যে সুইসাইড করেছে, সেটাই ভাববে না। কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, বাড়ি থেকে তো অনেক জিনিসপত্র নিয়ে তারপরে পালাতো, বাথরুমে দেহ পাওয়া যেত, ব্যাগ সোনা দানা গয়না এগুলো পাওয়া যেত না। তাহলে সেটা কখনো খটকা লাগেনি? সেটা দেখো, এবার আমাদের পুলিশ সিস্টেমটাই এরকম, ওরা কোনোভাবে কেস একটা ক্লোজ করে দিতে পারলে বাঁচে। যেই কেসই আসুক না কেন, আমি কিছু কেসের নাম বলতে চাইছি না, আমাদের তুমি ভাবো না আগের বছর থেকে দেখো কতগুলো মানে কেস, জাস্ট এই কসবা কাণ্ড বলো বা আর যেটাই বলো না কেন, পুলিশের টার্গেট তো তাই। এই নিয়ে মানে আমি অনেক অন্য ভিডিওতেও বলেছি, যাক সেটা নিয়ে আমি বলতে চাইছি না, এটা পুলিশের নিষ্ক্রিয়তা। নাহলে তুমি ভাবো না একই স্টেটের মধ্যে 20 জন সেম প্যাটার্নে মানে তাদের ডেড বডি পাওয়া যাচ্ছে, তারপরে পুলিশ প্যাটার্নটা বুঝতে পারলো না, একটা থানা অন্য থানার সাথে কানেকশন করে উঠতে পারলো না। তার মানে পুলিশের ইন্টেনশন অনলি একটা কোনো কেস এলে যতক্ষণ না সেটা নিউজ মিডিয়া হচ্ছে, যতক্ষণ না সেটা তোমার মিডিয়ার কাছে যাচ্ছে, লোকের কাছে জানাজানি হচ্ছে, ততক্ষণ সেটা নিয়ে ইনভেস্টিগেশন সেভাবে করে না। আর যদিও করে সেটাকে যত তাড়াতাড়ি পারে ক্লোজ করে। ধনঞ্জয়ের কেসের ক্ষেত্রে দেখো না, এরকম হিউজ কেসেস আছে যেখানে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব মানে একটা তদন্ত একটা করতে হয়, করে একটা নিজেদের মতো করে কমপ্লিট করে এটা করে দেয়। তো এই ধরনের কেস একদম মানে শকড হয়ে যাচ্ছে। মানে তুমি ধরো জীবনে তোমার প্রবলেম, কেউ তোমাকে প্রেম ভালোবাসার ফাঁদে ফেলে, ঠিক আছে, তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে
আর পণ প্রথা তখন তো একটা তো ব্যাপার ছিলই কর্ণাটকে, ইভেন এখনো আছে। এখনো আছে, সেটা অনেকটা মানে আস্তে আস্তে কমছে হয়তো, বাট কোথাও না কোথাও এখনো থেকে গেছে। তো সেইখান থেকে তাদেরকে প্রলোভনটা দিয়ে এই ধরনের ক্রাইম তাদের সাথে করা হয়েছে। কোনো রিজন ছিল না যারা মারা গেছিল, বাট স্টিল হয়েছে। মানে এরকম ইনোভেটিভ আইডিয়া বা স্ট্র্যাটেজি, স্কুল টিচার ছিল, যথেষ্ট তার মানে বুদ্ধি ছিল। সিরিয়াসদের কিন্তু একদমই মানে এরকম নয়, মানে গোটা ডিপার্টমেন্ট তাদেরকে মানে নাজেহাল করে তোলে, তাদের যথেষ্ট বুদ্ধি থাকে। বাট প্রবলেমটা কি বলতো, তারা বুদ্ধিটা মানে প্রপার জায়গাতে কাজে লাগায় না, ভুল জায়গাতে কাজে লাগে, মানে ভুল জিনিসে কাজে লাগে। তুমি আমাকে এই কেসটা বলার আগে অফ ক্যামেরাতে একটা বিষয় বলছিলে, যেটা আমাদের মানে কলকাতারই কাছে নিউ টাউনে, হুম। ঠিক আছে, সেখানের একটা কেসের মধ্যে তুমি ইনভলভড হয়তো ছিল বা আছো। হুম। আগের যে ব্যাপারটা রয়েছে, যে দুটো কেস নিয়ে আলোচনা করলাম সেগুলো সিরিয়াস ছিল। হুম। এই কেসটা একটু আলাদা, এই বাট কেসটা একটু এই আলাদা। কেসটাও মানে একটা বিভৎস ধরনের কেস। কি ব্যাপারটা? এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা কৌস্তব, মানে কি বলবো, এটার সাথে আমি ইনডিরেক্টলি মানে কানেক্টেড বা ডিরেক্টলিও বলতে পারো, বাট সেটা মানে খুব বেশি কিন্তু আমি এটা কিন্তু ডিসক্লোজ করবো না, কারণ এটা হচ্ছে এখনও আন্ডার ট্রায়াল আছে। তাও ঘটনাটা জানা লোকের দরকার। মানে আমি সত্যি বুঝে পাই না যে এরকম বহু ঘটনা ঘটে, বাট অনলি মিডিয়াতে হাইলাইট না হলে কিন্তু মানুষ এগুলো জানতে পারে না। দ্যাটস ওয়াই আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি। একদম। তো এইটা একটা তোমার নেক্রোফিলিয়ার ঘটনা, যেটা তোমায় বলছিলাম আর কি, ওই মৃতদেহের সাথে যে তোমার আর কি ধর্ষণের ব্যাপারটা। তো এটাও টাইপ অফ মানে সেরকম, এটা কোনো সাইকোপ্যাথ নয়, বাট এটা ঘটনাটা কি হয়েছিল নিউ টাউনের লোহা ব্রিজে, খুব রিসেন্ট ঘটনা বলছি, 2025 সালে 7ই ফেব্রুয়ারি। ক্লাস 8-এ পড়া একজন 16 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা। এই ক্ষেত্রে উল্টো খুন ও ধর্ষণ করা হয়। একদম। তো প্রথমে কি হয়, আগে ইনসিডেন্টটা বলি কি হয়েছিল সেদিনকে ঘটনাটা। মেয়েটির বাবা হচ্ছে তোমার মার্চেন্ট নেভিতে কাজ করত, বাবা বাইরে থাকতো, 2 বোন এবং মা তোমার নিউ টাউনে থাকতো। সেদিনকে কি হয় তোমার ওই 7ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি তার আগের দিন, 6ই ফেব্রুয়ারি কি হয়, 2 বোনের মধ্যে একটু খুনসুটি হয় এবং ঝামেলা ঝগড়া এরকম টাইপের হয়। বোন ক্লাস 8-এ পড়তো, তো দুজনের মধ্যে এটা হয়। হওয়ার পরে কি হয়, ওর মা ওকে বলে যে তুই ঘর থেকে বেরিয়ে যা হয় আর কি, রাগারাগির মধ্যে মা বলে ফেলেছিল। তো সে একটা চিরকুট লিখে যায় যে মা আমাকে বেরিয়ে যেতে বলেছে, তাই আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এটা একটা চিরকুট লিখে সে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে মা সেই চিরকুটটা পেয়ে তোমার নিউ টাউন থানায় যায় এবং সেখানে গিয়ে পুলিশকে দেখাতে পুলিশ বলে মেয়ে অভিমান করেছে, চলে গেছে, ও আবার ফিরে চলে আসবে, আপনি চিন্তা করবেন না। এটা আবার কি ব্যাপার? এক্স্যাক্টলি তাই। পুলিশ যদি সত্যি সেই টাইমে যদি খুঁজতো হয়তো পেয়ে যেতেও পারতো। আমি এরপর ঘটনাটা আসছি। 6 তারিখে রাতে বেরিয়ে গেছিল? একদম রাতে। তো মেয়েটা কিছুক্ষণ হাঁটার পর মোটামুটি 10:30 নাগাদ বেরিয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ হাঁটার পরে তার মনে হয় যে না, অনেকটা রাত হয়ে গেছে, আমি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, আমি এবার বাড়ি ফিরে যাব। মেয়েটা একটা কমলা লেবু নিয়ে জাস্ট বেরিয়ে এসেছিল যে খিদে পেলে খেয়ে নেবো। মানে এতটা ইনোসেন্ট, মানে জানি না এদের সাথে কেন এরকম হয়, আমি সত্যি জানি না কৌস্তব। আমি বলতে এই ঘটনাটা পার্সোনালি তুমি জিজ্ঞেস করলে বলে আমি বলছি, বাট বলতে সত্যি খুব খারাপ লাগছে। আচ্ছা, তো তখন কি হয়, ও মানে এরকম হাঁটতে হাঁটতে একজন টোটো ড্রাইভারকে বলে, টোটো ড্রাইভারই হচ্ছে মানে একই এই ঘটনার সৌমিত্র রায়। তো ওকে বলে যে কাকু আমি এরকম বাড়ি থেকে চলে এসেছি, আমি অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, একটু আমি বাড়ি নামিয়ে দেবেন। মানে জাস্ট এতটা ইনোসেন্টলি সে বলে। তো টোটোওয়ালা কী করে, তাকে প্রথমে গাড়িতে তোলে এবং তার সাথে সাথে আরও প্যাসেঞ্জার তোলে এবং পরবর্তীতে কী করে, মেয়েটাকে ব্যাক সিট থেকে ফ্রন্ট সিটে নিয়ে চলে আসে, যাতে বাকি প্যাসেঞ্জাররা এটা বুঝতে না পারে যে ও হচ্ছে একজন প্যাসেঞ্জার। মানে এরকম মনে হয় না যে নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এইটা দেখানোর জন্য ও কী করে, ওকে পাশে নিয়ে চলে আসে এবং বিভিন্ন জায়গায় ভাড়া তুলতে তুলতে নামাতে নামাতে ও কী করে খুঁজতে থাকে এমন একটা জায়গা যেখানে ও তাকে মানে আর কি ধর্ষণ করতে পারে। মানে ওর এমনই একটা মানে ব্যাকগ্রাউন্ড আমি আসছি কেন ওই জিনিসটা করলো, ও মহিলাদের দেখে নিজেকে কন্ট্রোল করতে পারতো না, ও নেক্রোফিলিয়া ছিল ওর।
ওকে, তো 3 ঘন্টা ধরে ওকে টোটোতে ঘোরায় এবং প্যাসেঞ্জার নামাতে থাকে এবং খুঁজতে থাকে এমন একটা জায়গা যেখানে গিয়ে ও মানে ওর সাথে তোমার ধর্ষণ করতে পারে। আর তখন তো রাতও হয়ে গেছে। রাতও হয়ে গেছিলো। তো মেয়েটি কোনোভাবে, ক্লাস 8-এ পরে একটু সামান্য বুদ্ধি তো থাকবে, কোনোভাবে পরবর্তীকালে মেয়েটার হয়তো সন্দেহ হয় যে এতক্ষণ ধরে ঘোরাচ্ছে, তখন বলে আপনি আমাকে কোথাও একটা নামিয়ে দিন। তখনও বুঝতে পারে যে এ তো নেমে যেতে চাইছে, তার মানে এ তো এবার শিকার তো পালিয়ে যাবে। তখনও কি করে, ওই লোহা ব্রিজের কাছে যেখানে আর কি দেখবে, একটু যদি গিয়ে থাকো জানবে যে পাশে একটু জঙ্গল টাইপের আছে যেখানে লোকে আর কি তোমার মর্নিং ওয়াক করতে যায়। লোহা ব্রিজের কাছে টোটোটা দাঁড় করায়, দাঁড় করে বলে একটু বস, আমি টয়লেট করে আসি। বলে টোটো থেকে নেবে, টোটোওয়ালা কি করে, পিছনে ব্রেকের যে তোমার চেন হয় সেই চেনটা বার করে মেয়েটির গলাতে পেঁচিয়ে দেয় এবং মেয়েটি যন্ত্রণায় তোমার ছটপট করতে থাকে এবং এক সময় গিয়ে আধমরা হয়ে যায়। তখন তাকে কাঁধে তুলে নিয়ে যায় জঙ্গলের দিকে এবং জঙ্গলে নিয়ে গিয়ে যখন চেনটা খোলে দেখে ওর মধ্যে এখনও মানে আর কি সেন্স আছে, ও তখন ছটপট করতে থাকে, পালানোর চেষ্টা করে। তখন কি করে, ওর মুখেতে মানে তোমার থেঁতলে দেয় ঠোঁটের পাশটা, ঘুষি মেরে হোক বা কিছু দিয়ে হোক, ইট ফিট দিয়ে হোক, ঠোঁটের পাশটা থেঁতলে দেয়। দেওয়ার পরে ওর হাতের নখ উবড়ে দেয় এবং তারপরে ওই চেনটা আবার ওর গলায় পেঁচিয়ে ওকে খুন করে। নখ উপড়ে দিয়েছিল কেন? ধস্তাধস্তির সময় ওর হাতের একটা নখ উবড়ে যায় মেয়েটি। আচ্ছা, ওকে, তো এবং তারপরে কি করে, ওর সাথে তোমার ওকে ধর্ষণ করে এবং ওর পরনে যখন পুলিশ ওকে মানে প্রথম অ্যাকচুয়ালি পুলিশ দেখেনি, পরের দিন সকালে যারা মর্নিং ওয়াক করতে যায় তারা ভাবে নর্মাল কোনো মানুষ হয়তো ওই মদ টদ খেয়ে হয়তো পড়ে আছে দূর থেকে দিকে, এরকম ভাবে। একজন ওই মর্নিং ওয়াক করতে গিয়ে আর একটু এগিয়ে গিয়ে দেখে যে না, এটা একজন 8 বছর, ওই ক্লাস 8-এ পড়ে বা একটা কম বয়সী একজন নাবালিকাকে ধর্ষণ করে ফেলে রেখেছে। পুলিশ গিয়ে দেখে তার পরনে আছে তোমার একটা, মুখে দিয়ে আছে একটা নীল রুমাল দিয়ে বাঁধা মুখটা, আর তার যে পরনের যে প্যান্ট সেটা দূরে ফেলা আছে এবং একটা কমলা লেবু পড়ে আছে, যেটাও নিয়ে বেরিয়েছিল খাবে বলে। এবার আসি আমি তোমার ওই যে আর কি ঘটনাটা ঘটিয়েছে, সৌমিত্র রায়, সে কেন এই ঘটনাটা ঘটিয়েছে। সে কম বয়সে কি করে একজন তার থেকে বেশি বয়সী মহিলাকে বিয়ে করে এবং সে এতটাই সেই প্রথম স্ত্রীকে যৌন নির্যাতন করতো, মানে তার টেন্ডেন্সিটাই মানে ফার্স্ট থেকেই এরকম ছিল, এতটাই তাকে যৌন নির্যাতন করতো যে সে তোমার সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে সুইসাইড করে এবং সেই কেসেতে ও কি করে 8 মাস জেলও খাটে, এই যে একই যার কথা বলছি। পরবর্তীতে কি করে, সে তার একটা বন্ধুর বউয়ের সাথে এই সেম জিনিস করতে যায় এবং তার জন্য পরবর্তীতে সে অ্যারেস্ট হয়। দিয়ে তারপর সে সেকেন্ড ম্যারেজ করে এবং তাকেও একইভাবে যৌন নির্যাতন করতো, সে খালি ভয়তে কিছু বলতে পারতো না, যেহেতু প্রথম বউকে ওইভাবে আর কি জানা যায়নি পরবর্তীতে যে সেটা সুইসাইড ছিল কি আদৌ সে তোমার মার্ডার করেছে, সেটা এখনও জানা যায়নি। তো যাই হোক, তো সেকেন্ড ওয়াইফে সেই কিন্তু ভয়টা ছিল। আচ্ছা, এবার আসি আমি মানে নিক্রোফিলিয়াতেও অ্যাডিক্টেড হয়ে যায় কেন। নিক্রোফিলিয়াতে যারা মেনলি অ্যাডিক্টেড হয় তার 3টে রিজন আছে। ওকে, ফার্স্ট রিজন হচ্ছে ওই যে শৈশবকালে তোমার আর কি কেউ যদি যৌন নির্যাতনের শিকার হয় বা যৌন লালসা কেউ ধরো পায় না, কেউ ধরো তোমার ফিজিক্যালি ধরো অক্ষম, কোনো ধরো কাউকে জীবনে পায়নি, কেউ তাকে পছন্দ করে না, দেখতে সে হয়তো খুব খারাপ বা ফিজিক্যালি ফিট নয়, তাদের মানে রিজেকশান হয়, যাদের আর কি যৌন সম্পর্ক গঠন করতে যারা রিজেক্টেড হয় বারবার, তারাই কিন্তু এই নিক্রোফিলিয়াতে কিন্তু অ্যাডিক্টেড হয়। যাতে মৃতদেহ কাউকে রিজেক্ট করতে পারে না। এক্স্যাক্টলি, যাতে মৃতদেহকে সে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের মতো করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। এটাই হচ্ছে একদম মেন রিজন। এবং প্রথম স্ত্রীও ওই কারণে মানে আর কি করতে দিত না, যৌন নির্যাতন করতে পারে, শারীরিক সম্পর্ক করতে দিত না, অত্যাচার করতো, এবং সেকেন্ড ওয়াইফও তাই। তো ওর কোথাও গিয়ে এটা একটা ছিল যে এমন কাউকে আমি আর কি সাথে শারীরিক সম্পর্ক করব যে আমাকে কোনো প্রোটেক্ট করবে না, যার জন্য বাচ্চা মেয়েটি যখন আর কি প্রোটেক্ট করছিল, ওই হাতের নখ উবড়ে দেওয়া বা ওই ঠোঁটটা আর কি থেঁতলে দেওয়া বা তাকে খুন করে তারপর তার সাথে তোমার
আর কি শারীরিক সম্পর্ক করেছে। এই যে নেক্রোফিলিয়া বলছি আমরা, এটা হচ্ছে টাইপ অফ প্যারাফিলিয়া। প্যারাফিলিয়া জিনিসটা হচ্ছে অস্বাভাবিক যাদের মানে আর কি টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। তো এই সেম জিনিস কিন্তু আমাদের এই আরজি করেও কিন্তু মানে হয়েছিল। এই ধনঞ্জয়, এই সরি কি জানো, সঞ্জয় কিন্তু তোমার নেক্রোফিলিয়াতে কিন্তু অ্যাডিক্টেড ছিল, সেটা পরবর্তীকালে জানা যায়। তো যাই হোক, আমি ওটা নিয়ে আর বেশি আসছি না। আচ্ছা, এই ঘটনাটা পরবর্তীকালে পুলিশ কিভাবে জানতে পারে? তো পুলিশ ওই এরপরে তোমার ওকে আরজি করে পাঠায়, পোস্টমর্টম সব কিছু হয়। পরবর্তীকালে এই যে সিসিটিভি ফুটেজ, এই যে 3 ঘন্টা ওকে যে টোটোতে নিয়ে ঘুরেছিল, পরবর্তীকালে তোমার ওই সিসিটিভিতে ধরা পড়ে যে তোমার ওই ওকে টোটোতে নিয়ে ঘুরছে। সেখান থেকে পরবর্তীকালে ওকে তোমার পুলিশ সন্ধান করে গিয়ে অ্যারেস্ট করে। এবং এখন যদি তুমি নিউ টাউনে যাও, এই ঘটনার পর থেকে নিউ টাউনে দেখবে টোটো কিন্তু অনেক রেস্ট্রিক্ট করে দিয়েছে। মানে টোটো চালাতে গেলে আগে তার আইডেন্টিটি, আধার কার্ড সব কিছু থানায় জমা করতে হবে। এবং নিউ টাউনে দেখবে তুমি বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা, এই ঘটনার পরে। এবং সত্যি শুনতে খুব খারাপ লাগে। অ্যাট দ্য সেম টাইম যখন তোমার নিউ টাউনে এই জিনিসটা হচ্ছে, জলপাইগুড়িতেও সেম ইনসিডেন্ট হয়েছে। ক্লাস 8-এর মেয়েকে একজন ওই টোটো চালক এই সেমভাবে তোমার, হ্যাঁ ডিফারেন্স একটাই যে মেয়েটা বেঁচে আছে, আর নিউ টাউনে যে ঘটনাটা করেছে মেয়েটি মারা গেছে। তো আমার বক্তব্য এটাই কৌস্তব, যে মানে একটা কোনো ক্রাইম হওয়ার পরেই মানে তারপরে পুলিশ প্রশাসন গিয়ে এতটা মানে আর কি অ্যাক্টিভ হয়। বাট তার আগে কিন্তু এতটা যদি অ্যাক্টিভভাবে যদি কাজ করতো, ওর মা যখন কমপ্লেনটা নিয়ে গেল যে একজন সত্যি নাবালিকা সে বেরিয়ে গেছে, তার সাথে নিউ টাউনের মতো জায়গা, যা কিছু হতে পারে, অন্ধকার রাস্তা নিউ টাউনে তুমি যদি গিয়ে থাকো দেখবে যে রাত্রিবেলা হলে লোকজন পুরো ফাঁকা হয়ে যায়। তো তখন যদি পুলিশ যদি সিসিটিভিও যদি তখন চেক করতো, যেটা পরের দিনে গিয়ে করলো, তো হয়তো মেয়েটাকে হয়তো উদ্ধার করে ফেলতে পারতো। বাট আনফর্চুনেট ভেরি মাচ। এখনকার দিনের বাচ্চাদের না, মানে দেখো ছোটবেলায় আমরাও অনেক, আমি এই না তোমার ব্যাপারে, বাট আমি তো অনেক মারধর খেয়েছি, বকাঝকা খেয়েছি। মানে মারধরটাকে কোনোভাবে অ্যাসল্টের মধ্যে, মানে কাজকর্মই সেরকম করতাম, যার কারণে মারধর খেতাম। ঠিক আছে, বাচ্চারা হয় এরকম অনেক ক্ষেত্র। মাল্টিপল টাইম বলেছে বাড়ি থেকে বেরিয়ে যা, চায়ের দোকান খুলে দেবো, ওখানে ইয়ে করবি, পড়াশোনা করতে চা খাবি কাপ ধুবি, আমার মা বলতো। মানে কোনোভাবেই প্রফেশনটাকে ছোট করার জন্য না, বাট এখন আমি দেখছি যারা নিউ জেনারেশন যারা, তারা খুব বেশি সেন্সিটিভ ইন আ নেগেটিভ ওয়ে। এবং আই ডোন্ট নো মানে কি করে, মানে তোর একটা কথা বললে খুব তাড়াতাড়ি গায়ে লেগে যায়, সেটার উপর অ্যাকশন বা রিয়াকশন নিয়ে ফেলে। এটাতে আমাদের কিছু বছর পর গিয়ে তো আমরাই হয়তো বাবা মা হয়ে যাব, বা আমাদের আগের জেনারেশন, তারাও কিছু কিছু ক্ষেত্রে কাজ বলো বা এরকম একটা সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে ফাস্ট লাইফস্টাইলের মধ্যে বাচ্চাদের কি এনাফ অ্যাটেনশন দিতে পারছে না, যার কারণে বাচ্চারা এত সেন্সিটিভ, বা অ্যাটেনশন সিকিংয়ের যে টেন্ডেন্সি সেটা বেড়ে গেছে বাচ্চাদের মধ্যে। দেখো, মা নিজের কাজে ব্যস্ত, বাবা নিজের কাজে ব্যস্ত, নিউক্লিয়ার ফ্যামিলি করে দিচ্ছে, জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে আসছে মা বাবা, সবাইকে সেপারেট করেছে, তাদের মা বাবাদের আলাদা করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তাদেরকে তাহলে যখন তুমি আলাদা হয়ে যাচ্ছ, আগে কি হতো, জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকতাম, মা বাবা টাইম না দিতে পারলেও ঠাকুমা টাইম দিত, কাকিমা টাইম দিত, হতো তো। বাট এখন কি হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, সবাই যে যার ফ্যামিলিকে ছোট করে দিচ্ছে, এবং বাচ্চাদেরকে প্রপার টাইম দিতে পারছে না। তার ফলে তারা কি হচ্ছে, আরও বেশি তোমার অ্যাটেনশন শিকার হয়ে যাচ্ছে, ফোনেতে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, মা বাবার থেকে ভালোবাসাটা পাওয়ার তাদের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে ভালোবাসার পরিবর্তে যখন সে মানে আর কি এই ধরনের কথা শুনছে যে মা বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তো তারা আরও বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো নিয়ে। এটাই একটা রিজন। আগে কি হতো, বাবা দেখতে পাচ্ছে না, মা দেখতে পাচ্ছে না, বাবা মা অত বুঝতাম না, সবার সাথে মিলে কাকা কাকিমা, ঠিক আছে, বা ঠাকুমা, এরা সবাই পিসি, মানে একটা হতো না, একটা একান্নবর্তী পরিবার, কেউ না কেউ ঠিক অ্যাটেনশন দিয়ে দিত। বাবা মা টাইম দিচ্ছে না, ঠাকুমা তো টাইম দিচ্ছে, দাদু তো টাইম দিচ্ছে, একদম একদম। কিন্তু এখনকার দিনে সেটা হয় না। মানে আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং ছিল, তো সকলে স্কুলে যেতাম, বাড়ি এসে দেখতাম মা বাবা দুজনেই অফিসে গেছে, রাতে যতক্ষণে ফিরতো আমার ঘুমানোর টাইম হয়তো ঘুমিয়ে পড়তাম, বাট সারাদিন আমার দিদার সাথে, আমি দিদার সাথে খুব বেশি ক্লোজ, অ্যাটেনশনটা কেউ না কেউ তখন দিত। বাট এখন তো সেই জায়গাটাই আমরা মানে নিজেরাই আমাদের সমাজই নষ্ট করে দিচ্ছি নিউক্লিয়ার ফ্যামিলি করে।
তার উপরে এই রিলস বা Reels, এইসব হ্যাঁ। হয়ে এখন বাচ্চারা খেতে মানে অন্য টপিকে চলে যাচ্ছি তবু বলি, বাচ্চারা খেতে না চাইলে একটা ফোন দিয়ে তাদেরকে, আগেকার দিন এরকম ছিল নাকি ঘুরিয়ে ঘুরিয়ে মানে পুরো ফ্যামিলি ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদেরকে খাওয়াতো। এটা গুলি কারগাল বলি। খেয়ে নাও হ্যাঁ, এরকম হ্যাঁ, ব্যাপার স্যাপার ছিল। আবার আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, মানে আমি দেখেছি আমার মানে কিছু সিনিয়র ফ্রেন্ডস আছে, তারাও হয়তো প্যারেন্টস, আমি ডাইরেক্টলি নাম বলছি না, বাচ্চা তার বাবা মার সাথে খেলতে চাইছে, বাবা মা রিলস দেখতে ব্যস্ত। একদম, বা রিলস বানাতেও ব্যস্ত। ট্রু। মানে আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি, বাট মানে তুমি যদি আমার ফোন দেখো বা আমার স্ক্রিন টাইম দেখো, হুম। আমি কিন্তু খুব বেশি ইনভলভড নই। হুম, কাজের জন্য বা বিভিন্ন কারণের জন্য যতটা ইনভলভমেন্ট সেটাই, হুম, বাট নিজে যে কনজিউম করি খুব বেশি সেরকমটা না। হুম, স্পেশালি রিলস বা শর্ট ফরম্যাট কন্টেন্ট সেটাই। আমাদের অ্যাটেনশন স্প্যানটা কমিয়ে দিচ্ছে, বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানটা কমিয়ে দিচ্ছে, তার জন্য আরও বেশি এই অ্যাটেনশন সিকিং এর টেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে হয়ে বাচ্চাদের। যাচ্ছে। তো আমি এটাই বলবো যে বাচ্চাদেরকে মানে বাচ্চা অবস্থা তাদেরকে টাইম যথেষ্ট পরিমাণে মানে তারা তো বাচ্চা বলেই তো বাবা মায়ের ভালোবাসা চাইবে, বড় হয়ে গেলে কি আর তাদের কি অতটা প্রয়োজন যখন তারা ম্যাচিওর হয়ে যাচ্ছে। তো আমি বলবো সেখান থেকে বাচ্চাদেরকে হ্যাঁ অবশ্যই মারধর অবশ্যই করা মানে উচিত নয়, বা করলেও সেটা ভালোবেসে মারা, এবং তাদেরকে কিছু বললে তাদের কোথায় গিয়ে সেটা লাগছে, মানে তাদের সত্যি কি সেরকম সেটা নিয়ের মতো কি মেন্টাল ক্যাপাবিলিটি আছে, সেটা আগে তৈরি করে তারপর তাদের সেগুলো বলা। আমাদেরকে বললে কিছু যায় আসতো, বাড়ি থেকে বেরিয়ে যায়, আমরা বেরিয়ে চলে গিয়ে আবার ঘুরে চলে আসতাম। মানে ঠিক আছে? দেখো তামান, মানে আমি যেটা দেখেছি ইউএসএতে, হুম, ঠিক আছে, বাচ্চাদেরকে মারলে বা অনেক সাবস্ক্রাইবার তো রয়েছেন ইউএসএ থেকে বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে, তাদের সাথে বেশ কথাবার্তা হয়, হুম, এবং সেখানে আমি দেখেছি যে বাচ্চাদের ওপর ধরো তুমি মানে জোরে যদি কথাও বলো হুম, বা কিছু বললে, ঝাড়লে, 911 কল করে দেবো, আমার উপর মেন্টাল ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে এটা বলে। মানে বাবা মারা ভয়তেই কিছু বলতে পারে না। সেই কালচারটা আমি দেখতে পাচ্ছি আমাদের আমাদের ইন্ডিয়াতে এখানে এসছে। চলে আসছে এটাই। মানে এই কেসটা, নিউটাউনের কেসটা যেটা বললে, এটা শুনে সত্যি কথা বলছি মনটা না খুব খারাপ লাগছে। বাট এর থেকেও নৃশংস একটা কেস রয়েছে যেটা ইন্ডিয়াতে হয়েছে, কম বেশি যারা এইসব নিয়ে পর্যালোচনা করে তারা হয়তো জানে ব্যাপারটা। আমি সেই কেসটার ব্যাপারে জানতে চাই, স্টোনম্যান। দেখো স্টোনম্যান হচ্ছে এমন একটা কেস যেটা হচ্ছে মানে আফটার ফ্রিডম ইন্ডিয়ার ফার্স্ট সিরিয়াল কেস, এবং ভেরি মাচ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এখন অবধি স্টোনম্যানকে কিন্তু ধরা যায়নি, ধরাই যায়নি। একদম জানাই যায়নি যে অ্যাকচুয়ালি কে স্টোনম্যান। আচ্ছা। ওকে, তো একদম স্টার্টিং থেকে বলি। হুম হুম। এই স্টোনম্যানের ঘটনা প্রথম হয়েছিল তোমার কিন্তু মুম্বাইতে 1985। ওকে। স্টোনম্যানের মানে মেন টার্গেট ছিল হচ্ছে যেই ধরনের মানে এক ধরনের গরিব বা ফুটপাতে থাকে, মানে ফুটপাতে ঘুমায়, একদম লোয়ার একদম তোমার বিলো পভার্টি লেভেল যারা লোকজন আর কি, মানে তোমার কুলি মজুরের কাজ করে করে বা স্টেশনে ঘুমিয়ে পড়ে, এই ধরনের একদম সমাজের নিচু শ্রেণীর মানুষরা কিন্তু এই স্টোনম্যানের টার্গেট ছিল। হুম। রাত্রিবেলা ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা পাথর নিয়ে এসে তাদের মাথাটা থেঁতলে দিয়ে তাদেরকে মেরে ফেলত। প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় হচ্ছে 1989। মানে প্যান ইন্ডিয়া জুড়ে হয়েছিল কি এটা? একদম আসছি সেটা। আচ্ছা। 3টে জায়গায় হয়েছিল, ফার্স্ট হয়েছিল মুম্বাইতে। আচ্ছা। টোটাল 37 সিরিয়াল, টোটালটা হচ্ছে স্টোনম্যানের। হুম হুম। এবার কিছু তার মধ্যে কপি ক্যাট কিলারও আছে, সেটা আমি আসছি পরে। মেন যে স্টোনম্যানের ঘটনা যেটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট হয়েছিল তোমার 1985। আচ্ছা, সেকেন্ড যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হলো 1989 4th জুন, হাওড়া স্টেশন। বাসন্তী দেবী বলে একজন মহিলা রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন। তো ওই স্টোনম্যান বা যাকে আমরা সিরিয়াল বলছি, তো পরের দিন দেখা যায় যে পাথর দিয়ে, মানে মেনলি স্টোনম্যান কিন্তু অনলি পাথর নয়, ওই সিমেন্টের যে মোটা যে স্ল্যাব সেগুলোও কিন্তু ইউজ করতো, দিয়ে মাথাটা থেঁতলে দিয়েছে। এবং মানে ঠিক স্কাল ফাল সব ভেঙে চুরে একদম একাকার। একদম 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 এবং ঠিক তার 1 মাস পরে 4th জুলাই সেম ঘটনা ঘটে তোমার হচ্ছে পার্ক সার্কাস স্টেশনে। সেকেন্ড ভিকটিম হচ্ছে তোমার লক্ষ্মী নাইডু। তার ঠিক 1 মাস পরে একই প্যাটার্নে তাকে তোমার পার্ক সার্কাসে এইভাবে তোমার খুন করা হয়, মাথায় পাথর মেরে। একদম। তারপর থেকে কিন্তু তোমার পুলিশ কিন্তু খুব সজাগ হয়ে যায়,
এবং যখন পুলিশ আরও বেশি এটাতে আর কি তোমার সতর্ক হয়ে গেল যখন পুলিশকে ওপেন চ্যালেঞ্জ দিল স্টোনম্যান। কীরকম? পুলিশ হেডকোয়ার্টারের ঢিল ছোড়া দূরত্বে 7 নম্বর খুনটা করে। জাস্ট পুলিশ হেডকোয়ার্টারের ঢিল ছোড়া দূরত্বে 7 নম্বর খুনটা হয়। তখন কি হলো, হেডকোয়ার্টারে যত বড় বড় মানে অফিসার র্যাঙ্কের যারা ছিল তাদের নিয়ে তখন মিটিং শুরু হলো, ঠিক আছে, বোর্ড বসলো এবং ঠিক করা হলো যে পুলিশ কী করবে, সাধারণ মানুষের পোশাকে ছদ্মবেশ নিয়ে তোমার ফুটপাতে রাত্রিবেলা রিভলভার নিয়ে শুয়ে থাকবে। যথারীতি তাই করা হলো, কিন্তু সেটা করেও তোমার কোনোভাবে তোমার কিন্তু স্টোনম্যানকে আটকানো গেল না। পরবর্তীতে দেখা গেল সে খুনটা করলো একদম পপুলার জায়গাতে, একদম জনবহুল জায়গাতে। 8 নম্বর খুনটা হলো শিয়ালদা স্টেশনে। কোন সালের কথা বলছো? ওই 1989 আশেপাশে। আচ্ছা, ওকে। এবং ওই টাইমে পরপর 12টা খুন হয় কলকাতাতে। পুলিশ কিন্তু স্টোনম্যানকে ধরতে পারেনি। তারপরে কি হয়, একজন নিজেকে মানে স্টোনম্যান হিসেবে সারেন্ডার করে, কিন্তু যেদিনকে সারেন্ডার করে ঠিক তারপরেই দেখা যায় আবার সেম প্যাটার্নে কলকাতার মধ্যে আবার খুন হয়েছে। মানে অ্যাকচুয়ালি অরিজিনালি সে স্টোনম্যান ছিল না, তাহলে সারেন্ডার করলো ডিস্ট্র্যাকশন করানোর জন্য। অরিজিনাল স্টোনম্যান যাতে ডিস্ট্র্যাকশন, মানে অরিজিনাল স্টোনম্যানকে যাতে পুলিশ ভাববে যে হ্যাঁ ধরে নিয়েছে আর তো খুন হবে না, এই টার্গেট থেকে ডিস্ট্র্যাকশন করানোর জন্য। অ্যাকচুয়ালি স্টোনম্যান থিওরিটা আমার একটা নিজের একটা মানে চিন্তাভাবনা করে একটা থিওরি ভেবেছি, সেটা আমি পরে আসছি। তো যাই হোক, আর একজনের মাঝখানে তোমার স্টোনম্যানকে এতটাই আতঙ্কে পড়ে গেছিলো মানুষ স্টোনম্যান নিয়ে, একজন এরকমও দাবি করেছিল যে সে স্টোনম্যানকে দেখেছে, মোহাম্মদ আকরম বলে, এবং স্টোনম্যান তাকে মারতে পারেনি, সে বেঁচে গেছিলো। পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে যে না, তার মাথাতে একটা ইঁদুর কামড়েছিল বলে সেখান থেকে তার ক্ষত সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, মানে এই লেভেলে ট্রমাতে চলে গেছিল। স্টোনম্যান নিয়ে দেখো অনেকগুলো থিওরি আছে কৌস্তব। তার মধ্যে প্রথম থিওরি বলবো, পুলিশ প্রথমে ইনভেস্টিগেশন করতে গিয়ে ভেবেছিল যে স্টোনম্যান কোনো মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, যে আর কি কলকাতাতে এরকম রাত্রিবেলা পাথর নিয়ে বেরিয়ে এরকম মানুষকে আর কি খুন করছে। কিন্তু হ্যাঁ, পুলিশ একটা জিনিস ভেবেছিল যে তার মানে গঠনটা হবে কিন্তু খুব লম্বা চড় এবং শক্তিশালী, কারণ না হলে কেউ পাথর চাগিয়ে পাথর মাথায় মেরে কেউ এইভাবে মারতে পারবে না। আচ্ছা, আর একটা ধারণা পাওয়া গেছিল স্টোনম্যানকে নিয়ে, যে ও কোনো একটা তান্ত্রিকের কথা মতো এই কাজগুলো করছে, বলি দিচ্ছে, যাতে ওর কোনো পার্টিকুলার কোনো লক্ষ্য আছে বা কোনো কার্য সিদ্ধি যাতে হয়, তার জন্য এই কাজগুলোও করছে কোনো তান্ত্রিকের কথা মতো। এরকম একটা থিওরি, রিচুয়ালিস্টিক কিলিং, এক্স্যাক্টলি এরকম একটা থিওরি আসে। এবং পরবর্তীকালে এরকমও থিওরি এসছে যে স্টোনম্যান কোনো পুরুষ নয়, সে একজন মহিলা, এবং পুলিশ পুরুষদের পিছনে ঘুরছে, যার জন্য স্টোনম্যানকে অরিজিনাল যে স্টোনম্যান তাকে ধরতে পারছে না। মহিলা এই ব্যাপারটা কেন হলো? এটা থিওরি বলছেন, মানে অনেকে এটা বিশ্বাস। অ্যাকচুয়ালি তো স্টোনম্যানকে তুমিও দেখোনি, আমি দেখিনি, কেউই দেখেনি। অনেকগুলো থিওরি উঠে এসছে এখনও, যারা আর কি তোমার আর কি ক্রাইম ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্টে যারা আর কি এখনও ট্রেনিং নেয়, তাদেরকে কিন্তু স্টোনম্যানের ব্যাপারটা কিন্তু তাদেরকে স্টাডি করতে হয়। ওকে, আচ্ছা, তো যাই হোক, তো স্টোনম্যান কিন্তু নিজে থেকে কিন্তু এই সিরিজ বন্ধ করে দেয়, মানে এত কিছু হওয়ার পরে কেন করে দেয় সেটাও আমি একটা থিওরি আছে, সেটা আসছি। কিন্তু ঠিক তারপরেই রিসেন্ট তোমার 2009 সালে তোমার আসামের গুয়াহাটিতে এই সেম প্যাটার্নে কিন্তু 9টা খুন হয়েছে। 2009-তে আসামে। এই স্টোনম্যান কিল টোটাল অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন মানে তোমার ডিস্ট্রিক্টে বা বিভিন্ন স্টেটে তোমার টোটাল 37 এই স্টাইলে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো স্টোনম্যান এমন একটা তোমার আইডেন্টিটি, যার কিন্তু মানে বলা যাবে না যে, আমার যেটা মনে হয় যে ও একা কোনো ব্যক্তি। অনেকের বিশ্বাস যে একজন ব্যক্তি যে পুলিশকে আর কি চোখে ধুলো দেওয়ার জন্য বিভিন্ন স্টেটে গিয়ে ক্রাইমগুলো করতো, যখন এখানে স্টেট যখন তোমার সতর্ক হয়ে যেত, বাই স্টেটে গিয়ে ক্রাইমগুলো করতো। অ্যাকচুয়ালি কিন্তু সেটা কিন্তু নয়, মানে আমার সেটা মানে পার্সোনালি মনে হয়। আমার যেটা মনে হয়, স্টোনম্যান একটা তোমার কনসেপ্ট, যেটাকে বেস করে বিভিন্ন ধরনের কপিক্যাট কিলাররা তোমার আর কি এই ধরনের সিরিজ করছে, এবং কিছু করে লোকে স্টোনম্যানের নাম দিয়ে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাকে বলে তোমার কপিক্যাট কিলার, মানে অন্য একটা কোনো সিরিজের তোমার প্যাটার্নটাকে কপি করে যে কিলারগুলো করা হয়। তো আমার পার্টিকুলারলি এই কেসেতে আমি অনেক তোমার জার্নালও পড়েছি মানে এই রিলেটেড,
তো সেখানে সব কিছু দেখে বা সব কিছু আরও দেখো, স্টোনম্যানের এটা একটা এমন একটা কেস যেটা আজ অবধি সলভ হয়নি। তো এটার উপর অনেক থিওরি আছে। তো সব ধরনের মানে তোমার ইনসিডেন্ট আমি এটা নিয়ে রিসার্চ করেছি করে আমার পার্টিকুলার যেটা মনে হয়েছে, স্টোনম্যান অ্যাকচুয়ালি যেটা চাইতো যে তোমার সমাজের সরকারে যাতে এই যে মানে ফুটপাতে ছুটছে মানুষ, তার মানে তার ঘর নেই, ওকে, তো এই জিনিসগুলো সরকার যাতে একটু নজর দেয়, এটা মানে পজিটিভ সেন্সে আমি বলছি, মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু নেগেটিভ সেন্সে অনেকে ভাবে, বাট আমার এটা পার্সোনালি মনে হয়েছে। যদিও যেই কাজগুলো করেছে স্টোনম্যান সেটা কিন্তু একদমই আমি কিন্তু সাপোর্ট করছি না, বাট কোথাও গিয়ে ওর যে অন্যরা ভাবে যে ওর একটা হেট্রেড ব্যাপার ছিল তোমার এই মানে নিচু শ্রেণীর মানুষদের প্রতি, আমি কিন্তু সেটা মনে করছি না। স্টোনম্যানের কেসটা শুনে আমার নিজের যেটা মনে হলো বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে খুব এলিট ক্লাসের কোনো লোক, হ্যাঁ, যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এবং গিয়ে মারছে। নয়তো এখানে আমি একটা জিনিস কানেক্ট করতে বলবো, একজন ফলস গিয়ে ক্লেম করে যে স্টোনম্যান, তাকে পুলিশ আটক করে, এবার একজনকে দিয়ে স্বীকারোক্তি করানো যে সে স্টোনম্যান, তার মানে যে তাকে পাঠিয়েছে তার নিশ্চয়ই সেই ক্ষমতাটা রয়েছে, সে সেটা। আর স্টোনম্যান পার্টিকুলার কোনো একটা ব্যক্তি না, একটা গ্রুপ আমার মনে হচ্ছে যেটা মানে দেখো অ্যাকচুয়ালি আমরা মনেই করতে পারি, অ্যাকচুয়ালি কনক্লুশন তো এটা কিছু নেই। হয়তো ওরকম ভাবে একজন গিয়ে নিজের ব্যাপারে বললো আমি স্টোনম্যান, তাকে তো টাকা পয়সা ডেফিনেটলি খাওয়াতে হয়েছে, তারপরে সে গিয়ে ফলস ক্লেমটা করেছে। টাকা পয়সা নয়, এদের মনে গ্রুপের এমনই আর কি ইউনিটি ছিল যে যে কেউ সারেন্ডার, মানে একটা কিছুদিন আগে তোমার একটা এসেছিল অসুর বলে একটা ওয়েব সিরিজ, দেখেছো কিনা, মানে অ্যাকচুয়ালি কি অসুর কেউ কিন্তু মানে আর কি খুঁজে পায়নি, ঠিক আছে, পরের পার্টে হয়তো সেটা এসেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমার মনে হয় যে একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে একজন গিয়ে হয়তো সারেন্ডার করে দিয়েছে, তারপরে অন্য কেউ সেই গ্রুপের। এবং এটা দেখো ভালো করে যদি তুমি মানে চিন্তা করো, তোমার 90s হয়েছিল, আবার 2009 সালে হয়েছে, ইন ফিউচার আবার স্টোনম্যান গ্রুপ, আমি চাইছি না যাতে ফিরে আসুক, বাট একটা হাই চান্সেস থাকে ফিরে আসার। আমি জানি না এদের কি ইন্টেনশন বা এদের কি ধরনের মানে আর কি টার্গেট, মানে সমাজের থেকে এরা কি চায়। দুটো জিনিস হতে পারে, নয় এরা নিচু শ্রেণীর মানুষদেরকে ঘৃণা করে, এদেরকে মানে কীট পতঙ্গ এরকম ভাবে, অথবা এরা সরকারের নজর কাটতে চাইছে এটা করে যে এই ফুটপাতের মানুষদেরকে যাতে তোমার শূদ্র জাগরণ, যেটা আর কি স্বামী বিবেকানন্দ চেয়েছিল, যে এদেরকে তোমরা ফুটপাতে রেখে এদেরকে মানে দিয়ে কাজ করাচ্ছ, এই করাচ্ছ, এদের কোনো নিজেদের ঘর নেই, তো যাতে ফুটপাতে কোনো মানুষ যাতে না শোয়, ফুটপাতে যাতে মানুষ না থাকে, তাদের জন্য যাতে সরকার যাতে পুনর্বাসন তৈরি করে বা ঘর যদি তাদের জন্য দেয়। তো এরকমও হয়তো তাদের কনসেপ্ট থাকবে, পজিটিভ দিকে দেখতে গেলে এই কনসেপ্ট, আর যদি নেগেটিভ দিকে যাও তাহলে এটা কনসেপ্ট, কিছু একটা ব্যাপার আছে। এবং স্টোনম্যান সিরিয়াল কিলিং এমন একটা জিনিস যার কোনো হদিশ বা যার কোনো কুল কিনারা আজ অবধি কিন্তু বড় বড় ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছে তারা কিন্তু করে উঠতে পারেন। মানে আজকে তেমন এমন অনেক কিছু নিয়ে আলোচনা হলো যেগুলো হয়তো সরাসরি ইউটিউবে এসে এরকম একটা পডকাস্টের মাধ্যমে খুব কম মানুষ তুলে ধরেছে। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড তোমার এই এপিসোডের মাধ্যমে মেসেজটা কি? মেসেজ আমার এটাই যে মানুষ আরও বেশি যাতে এই ধরনের ইনসিডেন্ট, যে প্রথমে আমি যে বললাম তোমার চেইনম্যান, যে কেউ একজন মিটার চেক করতে আসছে তাকে ঘরেতে এন্ট্রি দিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো থেকে যাতে সতর্ক থাকে, নিজের বাচ্চাকে বা নিজের পরিবারের কাউকে যেন এই টোটো ড্রাইভার বা এদের ওপর যাতে বিশ্বাস করে, মানে এতটাও বিশ্বাস করে, কারণ দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে যারা আর কি যে সকল পক্সো কেস বা যে সকল কিছু হয়ে থাকে, মানে আন্ডার এজ যাদেরকে আর কি করা, এমন কারোর হাতেই সে ফিজিক্যালি অ্যাসল্ট হয় যাদেরকে বিশ্বাস করে তার বাড়ির লোক ছেড়েছিল। মানে কথা শুনে মনে হচ্ছে যে কাউকে বিশ্বাসই করা যাবে না। না, বিশ্বাস অবশ্যই মানুষকে করতে হয়, কিন্তু অন্ধবিশ্বাস বা পুরোটা বিশ্বাস করে ছেড়ে দেওয়াটা উচিত নয়। বাবা মাকেও নিজের কর্তব্যটা বা ফ্যামিলিকেও নিজের কর্তব্যটা, ধরুন বাড়িতে তোমার একজন বয়স্ক মানুষকে তুমি রেখে চলে যাচ্ছ, একটা সিসিটিভি হার্ডলি কত টাকা খরচা, অ্যাটলিস্ট মানুষের উচিত তো বাড়িতে সোনা দানা কেনার থেকে বা জমি জায়গা কাপড় জামা পুজোতে তো মানুষ অনেক টাকা খরচা করে, সেগুলো করার থেকে একটা সিসিটিভি তো লাগানো যেতেই পারে। বাড়িতে বয়স্ক বাবা মা যদি থাকে কারোর, বা ওয়াইফ যদি কাছের মানুষ যাদেরকে রেখে যাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য এটা তো মানুষ করতেই পারে। কজনের বাড়িতে সিসিটিভি রেখেছে বলো? ঠিক, তো এইগুলো যাতে করে, কারণ আজকাল তো নেট সবাই ইউজ করে, ওয়াইফাই সকলের বাড়িতে আছে, কারণ ওই যে তোমার টিভি সিরিয়াল সব এখন ও থ্রু দিয়ে আসে, তাহলে সিসিটিভি ইনস্টল করে নিলেই কিছুটা তো সিকিউরিটি হয় মানুষের। তো আমি এটাই বলবো। আর একটা জিনিস তোমার দর্শকদের বলবো, এই স্টোনম্যানের রিলেটেড যদি মানে কারোর কাছে যদি কোনো ইনফরমেশন বা 90s যদি কেউ থেকে থাকে, তারা যদি এই ব্যাপারে কিছু যদি মানে জেনে থাকে,
কারণ তখন তো মানে আমরা অনেক জন্মায়নি, অনেক ছোট। তো যারা প্রত্যক্ষ করেছে ব্যাপারগুলো বা কোনো ইনসিডেন্ট যেগুলো মানে আর কি বাইরে আসেনি, সেরকম যদি কমেন্টে যদি বলে, মানে এটা অ্যাকচুয়ালি খুব অনেক কিছু ইন্টারেস্টিং, জানা যাবে। অনেক কিছু জানা যাবে। এটাই। থ্যাংক ইউ তমান, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে কৌস্তবের একদম। আড্ডাতে। কেমন লাগলো আজকের এই ক্রাইম পডকাস্ট কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে নেক্সট উইকে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।